আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে আরেকটু ওয়েট করছি 2 মিনিট। দেখি আর 2 মিনিট পরে যদি কেউ জয়েন করে, না হলে আমরা ক্লাস শুরু করে দেবো 2 মিনিট পরে। হ্যালো ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছে। আমরা আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি। আচ্ছা, আজকে যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে তাদের অ্যাসাইনমেন্ট একটু আমরা দেখি কে কেমন করেছে। আচ্ছা, গতদিনের অ্যাসাইনমেন্ট ছিল এই যে হচ্ছে পটেনশিয়াল অ্যাভাটার্স হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে 5 ফিচার্স অফ ক্লায়েন্ট। 6 এর অ্যাসাইনমেন্ট ছিল। হ্যাঁ, প্রোডাক্ট ফিচার ছিল, আর হচ্ছে অ্যাভাটার পেইন পয়েন্ট, এগুলো ছিল। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে কিসমত ভাই জমা দিয়েছে, এবং সেখানে তিনি সুন্দরভাবে ফিচার্স গুলো, তার কাছে যে ফিচার গুলো মনে হয়েছে ইম্পর্টেন্ট, অর্থাৎ পরবর্তীতে অ্যাড রান করতে পারবেন, সেগুলো তিনি এখানে উল্লেখ করেছেন। আচ্ছা, এবার আহ, আমরা দেখি যে ওনার যে ফিচার গুলো উনি নিয়েছেন, ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং, ফ্রি মেল, হ্যাঁ ঠিক আছে, ফিচার গুলো সুন্দর হয়েছে। 300 ওয়েবসাইটস, হ্যাঁ ফিচার গুলো ঠিক আছে এবং খুব সুন্দর হয়েছে অ্যাসাইনমেন্ট আজকে কিসমত ভাইয়ের। আচ্ছা, আর পেইন পয়েন্ট যেগুলো উনি নোট করেছেন যে ডেটা লস অ্যান্ড ডাউন টাইম, স্লো লোডিং টাইম, সাইবার থ্রেটস, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর পয়েন্ট নোট করেছেন। ডেটা সিকিউরিটি, স্লো লোডিং টাইমস, হ্যাঁ এগুলো খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যখন অ্যাডস রান করব পরবর্তীতে আমাদের রিসার্চ কমপ্লিটের পরে, সেক্ষেত্রে আমরা যদি এইগুলো দিয়ে অ্যাডস রান করি, সেক্ষেত্রে আমাদের টার্গেট অ্যাভাটারদের যদি আমরা হচ্ছে এই পেইন পয়েন্ট গুলো দিয়ে, অর্থাৎ তারা যে সমস্যায় ভোগে সেই সমস্যাগুলো দিয়ে যদি আমরা তাদের সামনে আমাদের অ্যাড গুলো উপস্থাপন করতে পারি, সেক্ষেত্রে তারা অবশ্যই আমাদের অ্যাডে ক্লিক করবে, এবং আমরা হচ্ছে অবশ্যই আমাদের ক্লায়েন্টের যে প্রোডাক্ট আছে, অর্থাৎ হোস্টিং সার্ভিস, সেটা সেল আমরা বাড়াতে পারবো। আচ্ছা, তাহলে এইগুলো পরবর্তীতে অ্যাড কপি তৈরির জন্য লাগবে। তাহলে অ্যাড কপি তৈরির জন্য আমাদের অলরেডি যে জিনিসগুলো আছে, আমাদের হচ্ছে ফিচার আছে, প্রোডাক্ট ফিচার আমরা পেয়েছি। তারপরে আসতে হচ্ছে আমরা প্রোডাক্টের যে পেইন পয়েন্ট সেগুলো পেয়েছি, এবং আমরা আরো পেয়েছি যে অ্যাভাটার কারা, তাদের একটা লিস্ট আমরা পেয়ে গিয়েছি মোটামুটি। এখন আজকের ক্লাসে আমরা হচ্ছে আহ ওইগুলোর উপর ভিত্তি করে আমরা ফানেলিং করব। অর্থাৎ আমরা আসলে কাউকে অ্যাড দেখালেই যে সেটা সেল হবে, ব্যাপারটা এরকম না আসলে। আমরা সবাই বিভিন্ন স্টেজে থাকি, অর্থাৎ আমাদের কিছু লার্নিং স্টেজ আছে। ঠিক তেমনি আমরা যাদের অ্যাড শো করি, তাদেরও একটা লার্নিং স্টেজ থাকে।
অর্থাৎ এখানে যিনি বিজনেসম্যান, সেই বিজনেসম্যান বা লয়ার, এখানে তাদের স্টেজ আছে। অর্থাৎ কেউ স্টেজ 1-এ আছে, কেউ স্টেজ 2, কেউ স্টেজ 3-তে। তাদের প্রত্যেকেরই স্টেজ থাকে, এগুলো আমি একটু করে আলোচনা করব। অর্থাৎ একজন নতুন বিজনেসম্যান, সে হয়তো ওয়েবসাইট সম্পর্কে জানে না যে তার বিজনেসটা রান করতে ওয়েবসাইট প্রয়োজন আছে। কিন্তু যে কয়েকদিন বিজনেস করতেছে, সে কিন্তু মোটামুটি জানে যে ঠিক আছে, তার যে কম্পিটিটর আছে তারা অলরেডি ওয়েবসাইট দিয়ে বেশ ভালো উপকার পাচ্ছে, সুতরাং তারও একটা ওয়েবসাইট তৈরি করা উচিত। আবার এমন আছে যে অনেকে জানে যে বিজনেস কিভাবে করতে হয়, একটা ওয়েবসাইট লাগে, কিন্তু সে এখনো ওয়েবসাইট নেয়নি, কারণ সে যথেষ্ট সময় পাচ্ছে না, বা তার কাছে মনে হচ্ছে যে ওয়েবসাইটের যে প্যাকেজ গুলো সে দেখেছে সেটা বেশ ওভার প্রাইসড, যথেষ্ট প্রাইসি, যথেষ্ট কস্টলি। তাই সে ওয়েট করছে যে সে দেখি তার আর একটু টাকা পয়সা হোক, যে বাজেট হলে সে তখন একটা ভালো হোস্টিং নিবে টাকা পয়সা খরচ করে। অথবা অনেকে এমনও আছে যারা বিজি মানুষ, ব্যস্ত মানুষ, তারাও হচ্ছে অনেক সময় সময় পায় না যে তাদের হোস্টিংটা নিবে। তখন তাদের সামনে যদি আমরা আবার কোনো একটা অফার নিয়ে যেতে পারি, তখন হচ্ছে তাদের কাছে আমাদের সেল জেনারেট করা সহজ হয়। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে মার্কেটিং এটা আসলে একটা ফানেল। অর্থাৎ ফানেল বলতে আমি এর আগেও দেখিয়েছিলাম যে মার্কেটিং ফানেলটা আসলে কি। অর্থাৎ আমি বলেছিলাম যে এটা হচ্ছে একটা ঠিক আহ চোঙার মতো। অর্থাৎ আমরা যখন দোকানে যাই, অনেক সময় আগে আগে অনেক আগে যখন নিতাম সয়াবিন তেল বা হচ্ছে কেরোসিন তেল, অনেক আগে হয়তো আমরা নিতাম যখন দোকান থেকে, তখন দোকানদার এরকম একটা চোঙা ব্যবহার করতো, চোঙা ব্যবহার করে আমাদের বোতলে তেলটা ভরে দিত। তা এটাকে বলা হয় ফানেল। তা মার্কেটিংটাও আসলে একটা ফানেল। অর্থাৎ কাউকে অ্যাওয়ারনেসে আছে, মানে তার সে জানেই না জিনিসটা কি, ওয়েবসাইট জিনিসটা কি সে জানেই না, তাকে জানাতে হবে সেই স্টেজের অ্যাড দিয়ে। আবার কনসিডারেশনে তাকে বোঝাতে হবে যে ঠিক আছে, আহ, অর্থাৎ তাকে বোঝাতে হবে যে ঠিক আছে, আপনি ওয়েবসাইটের বিষয়ে কিছুটা আইডিয়া পেয়েছেন, কিন্তু এখন আপনি দেখেন তো এই ফিচার গুলো আপনার ওয়েবসাইটে হলে কেমন হয়। আবার তাকে, সে জানে সবই কিন্তু সে আসলে এখনো কিনতে সময় পাচ্ছে না, তখন তাকে একটা আবার দেখাতে হবে যাতে সে সময় করে কিনতে পারে, অথবা তাকে একটা অফার দিতে হবে। আচ্ছা, এই বিষয়ে আমরা বিস্তারিত আসবো, আবার তার আগে আমরা আরো কয়েকটা অ্যাসাইনমেন্ট দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিসমত ভাইয়ের যে অ্যাসাইনমেন্ট, প্রোডাক্ট 5 ফিচার, 5 পেইন পয়েন্টস, এইগুলো আসলে বেশ সে সুন্দর করেছে আর কি, যথেষ্ট সুন্দর হচ্ছে অ্যাসাইনমেন্টটা। আচ্ছা, কিসমত ভাইয়ের অ্যাসাইনমেন্টের পরে আছে হচ্ছে, দেখি তারপরে হচ্ছে শহীদুল ভাইয়ের অ্যাসাইনমেন্ট থেকে একবার ঘুরে আসি, দেখি উনি কি করেছে, বা যদি ভুল হয় সেটাও আমরা সলভ করব। আচ্ছা, উনিও সুন্দরভাবে লিখেছে, এই যে ফিচার গুলা অ্যাড করেছে, যে যে 100 GB SSD, তারপরে মোস্ট পপুলার ক্লাউড স্টার্টআপ। হ্যাঁ, ফিচার গুলো খুব সুন্দরভাবে উনি নোট করেছেন। এরপরে আছে হচ্ছে পেইন পয়েন্টস গুলো, ওনারশিপ এন্ড কন্ট্রোল। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে, তখন আপনি তো নিজে কাজ করার সময় পাবেন না, হয়তো কোনো একজন ফ্রিল্যান্সার বা ওয়েব ডেভেলপার হায়ার করে তার সাথে মিলে আপনাকে কাজটা করতে হবে। এখন সেক্ষেত্রে যেটা হচ্ছে ব্যাপার, যে অবশ্যই ওয়েবসাইটের যে ওনারশিপ এবং কন্ট্রোল সেটা ইজি হওয়া উচিত, যাতে করে ক্লায়েন্ট ওয়েব হোস্টিং পারচেস করে সহজে সেটা ম্যানেজ করতে পারে। আচ্ছা, তারপর কিছু এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাও একটা ভালো পয়েন্ট। এটা হচ্ছে কি, কিছু 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 ওয়েবসাইট যেমন যেমন হোস্টিং এর একটা হোস্টিং কোম্পানি, ঠিক তেমনই আরো একটু অ্যাডভান্স লেভেলের হোস্টিং কোম্পানি আছে যারা ইউজারদের জন্য আরো কাজগুলো সহজ করে দেয়। যেমন হচ্ছে আপনার শপিফাই, তারপরে আরেকটা আছে, আহ, আচ্ছা, শপিফাই এবং আচ্ছা, আমরা একটু দেখি শপিফাই অল্টারনেটিভস। হ্যাঁ, এই যে শপিফাই, তারপর হচ্ছে স্কোয়ার স্পেস, এই যে ওয়েবসাইট গুলো, এরা হচ্ছে আরো একটু সহজ করে দেয় তাদের ক্লায়েন্টের জন্য কাজগুলো। অর্থাৎ ওই ওয়েব হোস্টিং কোম্পানিগুলো করে কি, যে তাদেরকে অটোমেটেড সার্চ ইঞ্জিন একটা অপশন চালু করে দেয়, যাতে অটোমেটিক সেটা তাদের কাছ থেকে যারা ওয়েব হোস্টিং নিচ্ছে তাদের ওয়েবসাইট যেন অটোমেটিক ওই এসইওটা কমপ্লিট হতে থাকে। তা এই একটা ভালো ফিচার। যদিও আমার ক্লায়েন্ট হোস্টিং
যদি এটা দিয়ে থাকে তাহলে বেশ ভালো, আর যদি না দিয়ে থাকে তাহলে আমি সেটা ক্লায়েন্টকে রেফার করতে পারি যে আপনি এসইও অপটিমাইজেশন সার্ভিসটা প্রোভাইড করেন, সেক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, ক্রেডিবিলিটি, প্রফেশনালিজম, শোকেস এক্সপার্টাইজ, এক্সপেরিমেন্ট এন্ড লার্ন। আচ্ছা, কন্ট্রিবিউট টু ওপেন। আচ্ছা, আচ্ছা, এখানে ওকে, এক্সপেরিমেন্ট এন্ড লার্ন, হ্যাঁ, না এটা দেওয়া যায় যেহেতু পেইন পয়েন্টস, হ্যাঁ দেওয়া যায়, সমস্যা নেই। কন্ট্রিবিউট টু ওপেন সোর্স, কন্ট্রিবিউট টু ওপেন সোর্স আমার খুব একটা পেইন পয়েন্ট তার কাছে মনে হচ্ছে না। ওকে, আপনি দিয়েছেন কিন্তু কন্ট্রিবিউট টু ওপেন সোর্স এটা আমার মনে হচ্ছে না খুব একটা। জেনারেট প্যাসিভ ইনকাম, এটা একটা পেইন পয়েন্ট হতে পারে, অর্থাৎ যারা প্যাসিভ ইনকাম ইনকাম করতে চায় তারা হচ্ছে ওয়েবসাইট নিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের কাছে আমরা এটা মার্কেটিং করতে পারি। অর্থাৎ তারা চাচ্ছে যে ডেইলি জবের পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম করতে চাচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, সুতরাং এটা তাদের একটা পেইন পয়েন্ট। ওকে, বুস্ট কনফিডেন্স, মোটামুটি আমার কাছে এই পয়েন্টগুলো একটু খুব একটা আরেকটু ভালো করা যেত এই পয়েন্টগুলো, এই হলো ব্যাপার। যদি আহ শহীদুল ইসলাম ভাই যদি দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা, যে আমি কি বলতে যাচ্ছি, যে আরেকটু বেটার করলে ভালো হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে গ্লোবাল অডিয়েন্স, স্টুডেন্ট পোর্টাল, এটাও খুব একটা পছন্দ হয়নি। এটা মিডিয়া কাভারেজ ঠিক আছে মোটামুটি। মিশন অ্যান্ড ভিশন, কমিউনিকেশন, ডোনার রেকুজিশন, ভলেন্টারি রিক্রুটমেন্ট, ইভেন্ট প্রমোশন, ঠিক আছে এগুলো মোটামুটি। যে ডোনেশন প্ল্যাটফর্ম, আসলে উনি যেটা করেছেন এই যে ডোনার প্ল্যাটফর্ম, তারপরে আছে হচ্ছে এখানে ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট, এগুলো আসলে হচ্ছে সব থেকে ভালো হয় যদি আমরা অ্যাভাটার্স এর মধ্যে ওগুলোকে লিস্ট করি, পেইন পয়েন্টের মধ্যে লিস্ট না করে, বেশ ভালো হয় সেক্ষেত্রে। আর ওনার প্রথম যেগুলো সেই পয়েন্টগুলো আমার খুবই ভালো লেগেছে। মোটামুটি ওভারঅল আর ফিচার গুলো ভালো হয়েছে। আচ্ছা, এরপরে আছে আহ নাজমা আপা, আছে দেখি ওনারটা কেমন হয়েছে। উনি খুব দ্রুত জমা দিয়েছেন, উনি ব্যস্ত ছিলেন অনেক, তারপরেও জমা দিয়েছেন আজকে। আহ আচ্ছা, এটাই হলো ডেডিকেশন, উনি চেষ্টা করেছেন দ্রুত যতটুকু পারেন উনি চেষ্টা করেছেন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 ফিচার, ক্লায়েন্ট ফিচার, প্রোডাক্ট ও সার্ভিস, হ্যাঁ মোটামুটি উনি অ্যাড করেছেন, ঠিক আছে। যে প্রিমিয়ামের মধ্যে উনি স্টার্টার কমার্স, হ্যাঁ ঠিক আছে, ফ্রি ইমেল, হ্যাঁ ঠিক আছে, বিজনেস 100 ওয়েবসাইটস, ক্লাউড স্টোরস, হ্যাঁ ফিচার্স এর মধ্যে ঠিক আছে। হয়তো অন্যরা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখেছে, উনি যেহেতু সময় পাননি আজকে জাস্ট দিয়েছেন আর কি, কিন্তু ফিচার উনি ঠিকই উল্লেখ করেছেন। উনি পরবর্তীতে এগুলো সাজিয়েও দিতে পারবেন। এটা ঠিক আছে ফিচার্স গুলো। আহ, তারপর আছে হচ্ছে 5 পেইন পয়েন্টস অফ দ্য অ্যাভাটার্স। আচ্ছা, 5 পেইন পয়েন্টস অফ দ্য অ্যাভাটার্স আমরা দেখতে পাচ্ছি যে বিজনেসম্যানদের যে পেইন পয়েন্ট, বিজনেস ক্লায়েন্টস এন্ড বিল্ড লং টার্ম রিলেশনশিপস। আচ্ছা, নাজমা আপা এটা খুবই সুন্দরভাবে করেছেন যে উনি আবার হচ্ছে আহ, কাদের পেইন পয়েন্ট সেটা আবার উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, এইভাবেও করা যায় যে বিজনেসম্যানদের প্রবলেম গুলোকে বিজনেস ক্লায়েন্টস এন্ড বিল্ড লং টার্ম রিলেশনশিপস, হ্যাঁ ঠিক আছে। যেহেতু তাদের এটাই কিন্তু আসলে বিজনেসম্যানদের প্রবলেম, যে তারা চায় লং টার্ম রিলেশনশিপ, কিন্তু এটা অনেক সময় মিস হয়ে যায়, কিন্তু ওয়েবসাইট থাকলে এটা তাদের জন্য সুবিধা হয়। আর লয়ার হচ্ছে ইমেল হোস্টিং, মেনি লয়ার্স নিড সিকিউর এন্ড প্রফেশনাল ইমেল সার্ভিস, হ্যাঁ আসলে লয়ারদের হচ্ছে তাদের সার্ভিস সম্পর্কে জানাতে ইমেল সার্ভিসটা প্রয়োজন হয়, কাস্টমারের সাথে কন্ট্যাক্ট রাখতেও। তারপর আর্টিস্ট, সাম পেইন্টার সেল দেয়ার ওয়ার্ক অনলাইন, হ্যাঁ আর্টিস্টদের জন্য তো ঠিকই আছে, ডিজাইনার্স ডেভেলপার্স উনি বাকিগুলো আস্তে আস্তে করে ফেলবেন। রেগুলার আপডেটস অ্যান্ড মেইনটেনেন্স আর এসেনশিয়াল ফর অপটিমাল পারফরমেন্স, হ্যাঁ ঠিক আছে। আহ, আমার যেটা বোঝানোর দরকার ছিল যে বেসিক যে কনসেপ্ট বা আইডিয়া সেটা ক্লিয়ার আছে, সেটা এখানে আমি খুব একটা ভুল পাইনি এখনো। আর যদি পেতাম তাহলে আমি হচ্ছে বলতাম যে হচ্ছে ঠিক আছে আপনি ওটাকে অ্যাভাটারে অ্যাড করেন, তা ওনার অ্যাসাইনমেন্টও ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি হৃদয় ভাইয়ের অ্যাসাইনমেন্টটা আছে। হৃদয় ভাইয়ের অ্যাসাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে উনি এখানে উল্লেখ করেছেন যে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস হোস্টিং, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওনারটা সুন্দর হয়েছে। ফ্রি ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। হৃদয় ভাইয়ের হচ্ছে কাজের পাশাপাশি অর্থাৎ কন্টেন্টের পাশাপাশি ওনার গ্রাফিক্যাল যে ইন্টারফেসটা অর্থাৎ গ্রাফিক্সটাও বেশ মোটামুটি উনি বেটার করার চেষ্টা করেন। আমরা শহীদুল ইসলাম ভাইয়েরটাও দেখেছিলাম যে ওনারা চেষ্টা করছেন, এটা ভালো, এগুলা ক্লায়েন্টকে একটু আকৃষ্ট করে আর কি। যদি আপনি মোটামুটি বেসিক কালার থিওরিটা বুঝেন, কালার থিম বুঝেন, সেক্ষেত্রে কালার থিওরি বুঝলে আপনি কালারটা অ্যাপ্লাই করতে পারেন কোনো একটা প্যালেট অনুযায়ী। আচ্ছা, কালার থিওরি বা কালার প্যালেট পরবর্তীতে যদি কখনো গ্রাফিক্স বিষয়ে আসি সেক্ষেত্রে আমি বা অ্যাড
আহ, যখন আমরা হচ্ছে অ্যাডের জন্য বেসিক গ্রাফিক্স তৈরি করব তখন হয়তো বেসিক একটা টাচ দিব কালার থিওরির উপরে, তো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আহ, যেটা আছে, ওকে, উনি এখানে পেইন পয়েন্ট গুলো নোট করেছেন সুন্দরভাবে, যে স্লো লোডিং টাইম, অথরাইজেশন সিকিউরিটি সমস্যা, হ্যাঁ সুন্দরভাবে লিখেছেন। ডেটা হওয়া বা লিক হওয়ার আশঙ্কা, হ্যাঁ এটা খুবই মানে, মানে ওনার মানে বাইরের যে ক্লায়েন্ট তারা আসলে আতঙ্কে থাকে এই বিষয় নিয়ে, যে তাদের ডেটা গুলো হ্যাক হয়ে যাচ্ছে বা লিক হয়ে যাচ্ছে কিনা। এখন এইটা যদি কোনো একটা ওয়েবসাইট সলভ করতে পারে যে ঠিক আছে, বা হোস্টিং কোম্পানি যে না আমার হোস্টিং কোম্পানিতে ডেটা লিক হওয়ার কোনো আশঙ্কা নেই বা হ্যাক হওয়ার আশঙ্কা নেই, তাহলে তো সে অ্যাভাটার তো নিঃসন্দেহে আমাদের ওয়েবসাইটটা কিনতে আসবে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে এটা। ট্রাভেল যে সংবেদনশীল গ্রাহকের তথ্য পরিচালনা করে যা সাইবার হামলার লক্ষ্য হতে পারে, হ্যাঁ এটাও সুন্দর হয়েছে। আচ্ছা, এইটা যখন উনি ক্লায়েন্টকে জমা দিবেন তখন কিন্তু অবশ্যই কি এটা ট্রান্সলেট করে দিবেন যেভাবে আমি দেখিয়েছিলাম। এখন উনি জাস্ট বোঝার জন্য, শেখার জন্য উনি এভাবে লিখছেন। আচ্ছা, ওনার অ্যাসাইনমেন্টটাও সুন্দর হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শ্রাবণী দাস উনি হচ্ছে কমপ্লিট করেছেন, উনি অনেক আগে জমা দিয়েছিলেন, প্রথম দিনে জমা দিয়েছিলেন। আচ্ছা, ওনার যে অ্যাসাইনমেন্টটা দেখি আমরা, যে হ্যাঁ উনিও প্রিমিয়াম ফিচার উইকলি ব্যাকআপ, হ্যাঁ খুবই সুন্দর একটা ফিচার উল্লেখ করেছে, এই যে ব্যাকআপ, এইটা যদি কোনো একটা অ্যাভাটার যদি দেখে যে উইকলি ব্যাকআপ, তা সে তো চাবে যে বাহ আমার ওয়েবসাইট উইকলি ব্যাকআপ হচ্ছে, তাহলে আমার ডেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে তো উনি নিঃসন্দেহে এটা ওয়েবসাইটটা নিবে ওনার। হ্যাঁ এই যে ফিচার গুলো ঠিক আছে, পাওয়ারফুল কন্ট্রোল প্যানেল, হোস্টিঙ্গার, ওয়েবসাইট বিল্ডার। আচ্ছা, ওয়েবসাইট বিল্ডার বলতে কি নিজে নিজেই ওয়েবসাইট তৈরি করতে পারবে, মানে বিল্ট ইন বিল্ডার আছে তাই বলছে। হ্যাঁ এটা একটা সুন্দর ফিচার, আর এটা দিয়ে অ্যাড রান করা যাবে। অনেকেই ভয় পায় যে আবার হচ্ছে একজন ওয়েব ডেভেলপার নিব যাকে দিয়ে ওয়েবসাইটটা বিল্ড করব, আবার অনেক খরচ বেড়ে যাবে। আর তার থেকে যদি আমি ডোমেইন হোস্টিং নেওয়ার পরে নিজে নিজে বেসিক ভাবে আমি যদি ওয়েবসাইটটা ডিজাইন নিজেই করতে পারি তাহলে তো সেটা ভালোই হয়। তাই এইটা অ্যাডে অফার হিসেবে দিলে অনেকেই আকৃষ্ট হবে, এই যে ওয়েবসাইট বিল্ডার যেটা। তারপর উইকলি ব্যাকআপস, তারপরে আছে হচ্ছে এখানে ক্লাউড সেটআপে এআই ইমেজ জেনারেটর, হ্যাঁ এটা খুবই সুন্দর একটা জিনিস। এটা আসলে মানে আপডেটেড একটা জিনিস। অর্থাৎ যদি আমার ওয়েবসাইটে, আমাকে যদি ওয়েবসাইটে গিয়ে নতুন করে ইমেজ তৈরি করতে না হয়, সময় না দিতে হয়, তা যদি অটোমেটিক আমি লিখবো আর ছবিটা অটোমেটিক আমার ওয়েবসাইটে জেনারেট হয়ে যাবে, এই অফার যদি থাকে, তাহলে তো অনেকেই আছে যারা হচ্ছে যারা ব্লগার তারা তো সেটা নিতেই পারে। অর্থাৎ সে ব্লগ রাইটিং করে, সে খালি মনের ভাষায় লিখেই যায়, সে অত গ্রাফিক্স তৈরিতে অত দক্ষ নয়। এখন সেই ব্লগারকে যদি আমি একটা অ্যাড দেখাতে পারি যে ঠিক আছে তুমি তো আহ, আহ, লেখালেখি করো, তা তুমি হচ্ছে আহ, আমাদের হোস্টিংটা নিতে পারো, এটা নেওয়ার ফলে কি হবে, তুমি হচ্ছে এআই ইমেজ অটোমেটিক জেনারেটেড হয়ে যাবে। পরে নয় তুমি আবার পরবর্তীতে অন্য কোনো ইমেজ দিলা, কিন্তু আপাতত তোমার ছবি তৈরির সময়টা বাঁচবে, কারণ ছবি এডিট করতে আসলে সময় লাগে, এটা অস্বীকার করার কিছু নাই, ছবি এডিট করতে সময় লাগে। এআই যদি ইমেজটা তৈরি করে দেয় অনেকটা সময় সেভ হয়। তা এটা একটা, এটা দিয়ে আমরা সুন্দর একটা অ্যাড কপি তৈরি করতে পারি, আহ, বর্তমান যুগ উপযোগী একটা অ্যাড কপি পরবর্তীতে। আচ্ছা, ওনার ফিচার গুলো সুন্দর হয়েছে। এরপরে উনি হচ্ছে উনি যে ফিচার গুলো দিয়েছেন ভালো হয়েছে। এরপরে 5 পেইন পয়েন্টস অফ দ্য অ্যাভাটার্স, অর্থাৎ 5 পেইন পয়েন্টস অফ দ্য অ্যাভাটার্স। হ্যাঁ আমরা এবার হচ্ছে তাদের পেইন পয়েন্ট গুলো দেখছি, যে স্মল বিজনেসেস ওয়েবসাইট উইথ লো ট্রাফিক রিকোয়ার্স সাম টেকনিক্যাল নলেজ, মোর ব্যান্ডউইথ স্ট্রেস। আচ্ছা, পেইন পয়েন্ট স্মল বিজনেসেস, এটা আমার কাছে খুব একটা পেইন পয়েন্ট মনে হয়নি। এটা আসলে অ্যাভাটারের মতো মতো যেত, যে শহীদুল ভাই যেরকম হচ্ছে, আমি বলেছিলাম যে উনি যে পেইন পয়েন্ট গুলো লিখেছে ওইগুলো আসলে অ্যাভাটারের মধ্যে গেলে ভালো হতো, যেমন স্মল বিজনেস এগুলো তো আসলে অ্যাভাটার ওই বিজনেসম্যানের মধ্যে। আর হচ্ছে পেইন পয়েন্ট কি তাদের, তাদের পেইন পয়েন্ট এইটা, যে তাদের হচ্ছে লো ট্রাফিক। আচ্ছা, লো ট্রাফিক, লো ট্রাফিক আসলে পেইন পয়েন্ট ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে পেইন পয়েন্ট না। ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়েব হোস্টিং এর ক্ষেত্রে পেইন পয়েন্ট হয় যখন হাই ট্রাফিক থাকে, কিন্তু কোন একটা হোস্টিং কোম্পানি সেটা সার্ভ করতে পারে না। দেখা গেলো যখন একটা ওয়েবসাইটে হাজার হাজার ভিজিটর আসে, অনেক হোস্টিং কোম্পানির সাথে সাথে সেটা ব্ল্যাক আউট হয়ে যায়, মানে হচ্ছে ডাউন হয়ে যায়। এই জন্য হাই ট্রাফিক একটা প্রবলেম হইতে পারে, লো ট্রাফিক প্রবলেম না। আসলে হাই ট্রাফিক পেইন পয়েন্ট কাদের জন্য, যাদের একটা বিজনেস আছে কিন্তু হাই ট্রাফিক আসতেছে, কিন্তু তাদের হোস্টিং কোম্পানি সেটা ম্যানেজ করতে পারতেছে না।
যখন একসাথে প্রায় হাজার হাজার ট্রাফিক, হাজার হাজার ভিজিটর একসাথে যখন ওয়েবসাইটে প্রবেশ করতেছে, তাদের ওয়েবসাইটটা ডাউন হয়ে যাচ্ছে আর শো করতেছে না, তখন একটা সেটা প্রবলেম হতে পারে। আর লো ট্রাফিক এটা প্রবলেম, এটা বিজনেসম্যানের প্রবলেম, সেটা বিজনেসম্যান মার্কেটিং এর মাধ্যমে সলভ করবে আসলে। এখানে হোস্টিং এর খুব একটা ইয়া নাই। তবে এসইও যদি বলেন, যে ওই যে শহীদুল ভাই একটু আগে লিখেছিল এসইও অপটিমাইজেশন, তাহলে সেক্ষেত্রে এসইও অপটিমাইজেশন হেল্প করতে পারে লো ট্রাফিককে হাই ট্রাফিক করতে পারে এসইও অপটিমাইজেশনের ফলে। ওয়েবসাইট যদি এই সার্ভিস গুলো দিয়ে থাকে, ওয়েব হোস্টিং কোম্পানি যদি এই সার্ভিস দিয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে স্টোরেজ। হ্যাঁ, স্টোরেজ ঠিক আছে, অল্প স্টোরেজ হলে তো আসলে সেটা ভালো না। এরপর আছে হচ্ছে অ্যানাউন্সমেন্ট, শিডিউলস, অ্যাসাইনমেন্টস, ইন্টারনাল ইভেন্টস। না, এটা খুব একটা পছন্দ হয়নি, কারণ আহ, এগুলো ঠিক পেইন পয়েন্টের মধ্যে যায় না আসলে। ঠিক আছে, স্পেশালি ডিউরিং অ্যাডমিশন পিরিয়ডস, এক্সাম টাইমস, অনলাইন পোর্টালস। তবে উনি যেটা বোঝাতে চাইছেন এখান থেকে, যে যদি হোস্টিং কোম্পানি ভালো সার্ভিস না দেয়, তাহলে যে অ্যাডমিশনের সময় ওই যে আসলে উনি হয়তো ওনার পার্সোনাল লাইফ থেকে এটা তুলে ধরেছেন, অ্যাডমিশনের সময় বিভিন্ন ভার্সিটির হোস্ট মানে ওয়েবসাইট গুলো ডাউন হয়ে যায়, বা আমাদের ইন্ডিয়ান ভিসা যদি আমরা অ্যাপ্লাই করি, অনেক সময় ইন্ডিয়ান ভিসা ওয়েবসাইট ডাউন হয়ে যায়। তা এইগুলো আসলে হোস্টিং কোম্পানির সমস্যার ফলে, অর্থাৎ তারা যে হোস্টিং কোম্পানির কাছ থেকে সার্ভিস গুলো নিচ্ছে, সে হোস্টিং কোম্পানি খুব একটা ভালো সার্ভিস দিতে পারতেছে না অনেক ট্রাফিক হলে। তাই উনি আসলে বোঝাতে চেয়েছে। তা খারাপ হয়নি, তবে আরেকটু সুন্দর হবে, এটা আপনি করতে পারবেন ভবিষ্যতে, আরো জাস্ট প্র্যাকটিস হলো এখন। আচ্ছা, এরপরে হচ্ছে হচ্ছে হ্যান্ডেল হাই লেভেলস অফ ট্রাফিক। হ্যাঁ, আসলে ওনার কিন্তু এই সবগুলার মূল কথা কিন্তু এই যে এইটাই, হ্যান্ডেল হাই লেভেল অফ ট্রাফিক। আচ্ছা, তারপর আছে কাস্টমার্স ক্যান ফাইন্ড দেম, প্রফেশনাল প্রেজেন্স, ইজি ব্র্যান্ডিং, প্রফেশনাল ইমেজ। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখন আমি শ্রাবণী দাসকে বলবো যে আমি আগে যে অ্যাসাইনমেন্ট গুলো দেখালাম, আরো অনেকেরটা দেখালাম, যেমন হচ্ছে যে কিসমত ভাইয়েরটা, শহীদুল ভাইয়েরটা, আপনার নাজমা আপারটা, হৃদয় ভাইয়েরটা আপনার আরেকবার একটু দেখবেন, তাহলে বুঝবেন যে ওনারা কি লিখেছে। আজকেরটা আমার সব থেকে ভালো লাগছিল যে কিসমত ভাই, তারপর শহীদুল ভাইয়ের, তারপর হ্যাঁ হৃদয় ভাইয়েরটাও ভালো হয়েছে। আপনি ইনাদেরটা আরেকবার একটু দেখেন অ্যাসাইনমেন্ট গুলো। আসলে অ্যাসাইনমেন্ট এইভাবে গ্রুপে আপলোড দেওয়ার আরেকটা ব্যাপার, ভালো সুবিধা হচ্ছে যে আপনারা একজন আরেকজন অ্যাসাইনমেন্ট গুলো দেখে নিজের সমস্যাগুলো সলভ করতে পারবেন। তাহলে আপনার অ্যাসাইনমেন্ট আসলে আরো বেটার হবে। মোটামুটি হয়েছে, কিন্তু আপনাকে আম, এদের সমস্যাগুলো আর একটু উল্লেখ করতে হবে, আর সেটা আপনি ওনাদের অ্যাসাইনমেন্ট গুলো আরেকবার একটু দেখবেন, তাহলে আর একটু আইডিয়া হবে। তবে আপনারটা ঠিক আছে, মোটামুটি আরো বেটার হবে সামনে। এরপরে হ্যাঁ, তাহলে আজকে যারা যারা দিয়েছিলেন এই কজনই। ওকে, আচ্ছা, এইবার আহ, যেটা হচ্ছে ব্যাপার, যে ওকে আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। আহ, তাহলে আমরা হচ্ছে এই দুইটা কলাম, ইআরএফ, প্রোডাক্ট ফিচার্স, আর হচ্ছে পেইন পয়েন্টস সম্পর্কে বুঝলাম যে আমরা কিভাবে এই বিষয়ে কাজ করব বা রিসার্চ করব। আচ্ছা, আজকে আমরা হচ্ছে অন্যগুলা দেখব। আচ্ছা, এটা হলো এরপরে। আজকে আমরা হচ্ছে দেখতেছি যে কিভাবে আমরা ফান্ডলিংটা করতে পারি। আমাদের ফান্ডলিংটা করতে হবে। এখন যেহেতু আপনারা নতুন, আপনারা শিখছেন, আপনারা আস্তে আস্তে আরো অ্যাডভান্স হবেন। আপনাদের হচ্ছে আমি বেসিক ফানেলের মধ্যে, বেসিক ফানেল বলতে বললেও আসলে এই তিনটা ফানেলই এই সবগুলো ফানেলকে কাভার করে। আমি যে তিনটা ফানেল লিস্ট করেছি স্টেজ গুলো, ওই তিনটাই সবগুলোকে কাভার করে। এখন মোটামুটি কাভার করে আর কি, তারপর আরো অ্যাডভান্স লেভেল আছে। এখন এই যে স্টেজ তিনটা আছে, যেহেতু আপনারা কেবল শিখছেন, এই স্টেজ তিনটা আপনারা ভালোভাবে বুঝেন। আমি ক্লাসে প্রথমেও বলেছিলাম যে আমি এখানে কি বলেছি, যে ক্যাটাগরি, আমাদের অ্যাভাটার্স আছে অনেক, বিজনেসম্যান আছে, লয়ার্স আছে, ব্লগার আছে, অনেক অ্যাভাটার্স আছে। এখন এদেরকে আমাদের ফানেলিং করে অ্যাড দেখাতে হবে। হঠাৎ করে আমি অ্যাড দেখাবো তাহলেই যে আমার সেল বাড়বে, ব্যাপারটা এরকম না। এদেরকে আমাদের অবশ্যই ফানেলিং করে অ্যাড দেখাতে হবে, তাহলেই আমার অ্যাডের যে কস্ট সেইটা আস্তে আস্তে টাকাটা উঠে আসবে। না হলে আমার অ্যাডের খরচ উঠবে না, আর অ্যাডের খরচ যদি আমার না ওঠে, তাহলে তো ক্লায়েন্টের বিজনেস লস করবে, আর বিজনেস লস করলে তো ক্লায়েন্ট আর চালিয়ে যেতে পারবে না তার বিজনেস। আর ক্লায়েন্ট যদি বিজনেস চালিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে তো সে আপনাকে কিভাবে রাখবে, প্রতি মাসে আপনার বেতন কিভাবে দিবে, পেমেন্ট কিভাবে দিবে। এই জন্য আমাদেরকে এটা করতে হবে। তাহলে ক্যাটাগরাইজিং অ্যাভাটার্স আমি প্রথমেই বলেছিলাম, তারপর একটা আইডিয়া দিচ্ছি, যে তাহলে আমাদের ফানেলিং করতে হবে। অর্থাৎ
ফাইনাল স্টেজ ওয়ান, পসিবল অ্যাভাটার্স লিস্ট। আমি এখানে কয়েকটা লিস্ট করেছি, আপনারা এরকম আরো কয়েকটা লিস্ট তৈরি করবেন। এবং কিভাবে লিস্ট করতে হবে নিজের আইডিয়া দিয়ে অথবা এআই এর আইডিয়া দিয়ে আমি এর আগে দেখেছি, আপনারা ওই টেকনিকটা ব্যবহার করবেন। আজকেও তবুও আরেকবার দেখবো যে তাহলে ফাইনাল স্টেজ ওয়ানে আসলে কারা আছে। আমি বলতে চাচ্ছি যে যারা দ্য প্রবলেম ইজ আননোন টু অ্যাভাটার, অর্থাৎ একজন লয়ার, তিনি এত বছর ধরে পড়ালেখা করেছেন, আইন পড়েছেন, পড়ে এখন মাঠে নেমে গেলেন। আসলে এখানে লয়ার, তারপরে আর একজন এরকম আছে, তারা হচ্ছে ডাক্তার, ডক্টর যারা, আবার হচ্ছে ডেন্টিস্ট। অর্থাৎ আমার যে বন্ধুগুলো ডাক্তারি পাশ করেছে, তারা যারা হচ্ছে বিসিএস দিয়ে সরকারি চাকরিতে ঢুকে পড়েছে, তারা তো বেঁচে গিয়েছে। কিন্তু যারা হচ্ছে জেনারেল ডাক্তার আছে, এদের খুবই সমস্যা হয় রোগী পেতে, বা ডেন্টিস্টদের রোগী পেতে খুবই সমস্যা হয়। অর্থাৎ যারা আগে, যে ডাক্তাররা আগে ছিল বয়স্ক ডাক্তার, তাদের কাছে আমরা সাধারণ মানুষরা যাই। যাওয়ার কারণও আছে, যেহেতু তাদের অভিজ্ঞতা বেশি। কিন্তু নতুন একজন ডক্টর বা ডেন্টিস্টের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা সাধারণত যেতে চাই না, বা যেতে কনফিউশনে থাকি। এর মানে আমরা ভয় পাই। এখন তাই বলে কি তার সার্ভিস সে প্রোভাইড করবে না? অবশ্যই করবে। তা সেক্ষেত্রে যেটা, তাকে বুঝতে হবে যে সে তার মার্কেটিংটা কিভাবে করতে পারে। সে বড় বড় ডিগ্রি নিয়েছে, ডাক্তারি পাশ করেছে, ঠিক আছে, কিন্তু এখন যখন সে রিয়েল মার্কেটে আসে তখন খায় ধরা, মানে তখন সে বুঝতে পারে না যে কিভাবে কি করতে হবে। কারণ তার তো রুগীই নাই। এখন তার যেন তার সার্ভিসটা সে সমাজকে প্রোভাইড করতে পারে, এই জন্য তাকে সমাজের মানুষের কাছে মানে অনেক যেতে হবে। এখন সামনে যে যাওয়ার জন্য আমাদের যে ডিজিটাল ওয়ে আছে সেইগুলো সে ইউজ করতে পারে। এখন আমি ডাক্তার হচ্ছে কি, আমাদের হচ্ছে একজন অ্যাভাটার আসলে। এখন আমি, সে অনেক ডিগ্রি নিয়েছে, পড়ালেখা করেছে, কিন্তু সে আইটি নলেজ নাই, তার হচ্ছে অনলাইনের সম্পর্কে খুব একটা ধারণা নাই। এখন সে যা, কি হচ্ছে যে তার প্রবলেমটাই সে জানে না, যে আসলে সে কি, তার প্রবলেমটা কি, সে মার্কেটিংটা কিভাবে করবে সে সেটা জানে না। এখন আমাদের উচিত যে তাকে বোঝানো যে দেখো, তোমার এইভাবে মার্কেটিং করা উচিত। অর্থাৎ তার সমস্যাটা তাকে শো করা উচিত, যে দেখো যে এখানে আছে যে দ্য প্রবলেম ইজ আননোন টু অ্যাভাটার, শো দেম দ্য প্রবলেম। প্রবলেম অর্থাৎ স্টেজ ওয়ানে, অর্থাৎ ফাইনাল স্টেজ ওয়ানের যে অ্যাভাটার গুলো থাকবে তাদেরকে আমাদের বোঝাতে হবে। অর্থাৎ তাদের জন্য স্পেশাল অ্যাড কপি লিখতে হবে, যে দেখুন, আপনি আপনি তো হচ্ছে ডাক্তারি পাশ করেছেন, এখন আপনার উচিত আপনার সার্ভিসটা মানুষের কাছে পৌঁছানো। এবং এটার জন্য আপনার কি করতে হবে, আপনার হচ্ছে একটি ওয়েবসাইট প্রয়োজন। এবং সে ওয়েবসাইটটা হলে আপনার এই এই সুবিধাগুলো হবে। এবং এইভাবে তাকে একটা শো করতে হবে প্রথমে, যে ইয়োর মেডিকেল সার্ভিস ক্যান বি বেটার ইফ ইউ বি প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ ইয়োর কাস্টমার উইথ আ ওয়েবসাইট। অর্থাৎ আপনার ডাক্তারি এই পেশাটি খুবই ভালো হতে পারে যদি আপনি এই ডিজিটাল যুগে মানুষের সামনে একটি ওয়েবসাইটের মাধ্যমে সামনে আসেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে যিনি একজন ডক্টর, তাহলে এইভাবে আপনারা আরো কয়েকজন অ্যাভাটার লিস্ট করবেন। অর্থাৎ নিউ ডক্টর, নিউলি নিউলি পাস্ট ডক্টর, নিউলি পাস ডক্টর, ইনি একজন অ্যাভাটার। তাকে তাকে আমাকে তাহলে তাকে আমার অ্যাড শো করতে হবে। তাহলে এমন ভাবে অ্যাড কপিটা আমি এখানে লিখবো যাতে করে আহ, তিনি ওয়েবসাইট সম্পর্কে প্রথমে আগে জানেন, প্রথমে তিনি আগে কি অ্যাওয়ার হন। ঠিক আছে, স্টেজ ওয়ানে তাকে অ্যাওয়ার করতে হবে, যে জিনিসটা জানে না, সে তার নিজের সমস্যায় জানে না, যে আমি কেন রোগী পাচ্ছি না। আমি, রোগী তো অনেকেই আছে, অনেকেই সাহায্য খুঁজছে অনলাইনে, সার্চ দিচ্ছে, গুগলে সার্চ দিচ্ছে। গুগলে কি করছে, মানুষ একটা কোনো সমস্যায় পড়লে গুগলে সার্চ করতেছে যে ওকে, আমার দাঁতে ব্যথা করছে, আমার এই এই সমস্যা হচ্ছে। এখন মানুষ গুগলে সার্চ দিচ্ছে, কিন্তু ডাক্তার তো এই যে নতুন যে পাশ করছে ডাক্তার, সেটা আপনার গুগলে তার ওয়েবসাইটে খোলেনি। তাহলে গুগলে থেকে তার হচ্ছে কিভাবে মানুষ তার কথা কিভাবে জানবে? এই জন্য তাকে বলতে হবে যে আপনি এটা জানাতে, আপনি তাকে বলতে হবে যে হচ্ছে ওকে, তাকে জানাতে হবে যে আপনি এইভাবে জয়েন করতে পারেন। আপনার একটা ওয়েবসাইট নিতে পারেন, ওয়েবসাইট নিয়ে আপনার মার্কেটিং করতে পারেন।
এখন তার জন্য কি অ্যাড কপি সেটা আমি দেখবো। আবার একজন নতুন বিজনেস ওম্যান, দেখা গেলো আমার বাড়ি, আমাদের বাড়ির পাশেই কেউ একজন দেখা গেলো কাপড়ের বিজনেস শুরু করে দিয়েছে, কোনো এক আমাদের কোনো এক আন্টি বা কোনো একজন খালা হচ্ছে, বা কোনো একজন আপা, কোনো একজন হচ্ছে বোন, দেখা গেলো সে হচ্ছে আহ গৃহিণী, হাউস ওয়াইফ, সে কোনো জব করেন না। যারা জব করেন তাদের তো জব আছে, কিন্তু দেখা গেলো আমাদের বাসার পাশে অনেকেই আছেন যারা হচ্ছে গৃহিণী, তারা ভাবছেন যে কিছু একটা করবেন। তখন তার মাথায় প্রথমে যেটা আসে, ঠিক আছে আমি তাহলে বেশ কাপড় কিনি, থ্রি পিস বা এইগুলা কিনি, কিনে সেল করা শুরু করি। এখন সেই নিউ বিজনেস ওনার প্রথমে তাকে তো বোঝাতে হবে যে ঠিক আছে, ওকে আপনি এইভাবে আপনি নতুন একটা ফেসবুক পেজ খুলেছেন, এখন আপনার বিজনেসটা যদি আরো গ্রো করতে চান, ইউটিউবের মাধ্যমে গুগলের মাধ্যমে যদি আপনার সেল বাড়াতে চান, তাহলে আপনার একটা ওয়েবসাইট লাগবে। এখন তার জন্য কি অ্যাড কপি হবে? তাহলে এইভাবে আমরা আরো, আমি তো দুইটা লিস্ট করে দিলাম, আপনি আরো দুই তিনটা লিস্ট করবেন। এটা আমি নিউলি পাস ডক্টর দিলাম, আপনি নিউলি পাস লয়ার করতে পারেন, এবং লয়ারের জন্য কি অ্যাড কপি লিখবেন সেটা আপনি এভাবে লিখবেন, এইভাবে পাঁচটা করবেন কমপক্ষে নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট হিসেবে। আচ্ছা, এরপরে আহ আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ব্যাপার, যে ওকে, নিউলি পাস ডক্টর, নিউলি পাস লয়ার, এইগুলো দেখবেন। আচ্ছা, এখন আপনি কিন্তু মার্কেটিং এর, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে গুগল বা ফেসবুক, এরা কিন্তু আসলে সফটওয়্যার, এইগুলো আসলে সফটওয়্যার। এইগুলোতে আপনি খুব সহজে যে নিউলি পাস ডক্টরদের খুঁজে পাবেন। পরবর্তীতে যখন আমরা এগুলা অ্যাডভান্সে যাব, যখন অ্যাড তৈরি করা দেখাবো, আপনি টার্গেট করতে পারবেন, সমস্যা নেই। গুগলে বা ফেসবুকে এগুলা করা সম্ভব। অর্থাৎ মজার ব্যাপারটা হচ্ছে গুগল বা ফেসবুক বা ইউটিউব, এগুলো কিছু মানুষের জন্য এন্টারটেইনমেন্ট বা বিনোদন, কিন্তু আসলে এগুলো কি, এগুলো হচ্ছে ডেটা কালেক্ট করতেছে, একটা ডেটা কালেক্টিং মেশিন এগুলো আসলে। আমরা ফেসবুকে হচ্ছে আমাদের বন্ধুর সাথে কানেক্ট হচ্ছি, কিন্তু সাথে সাথে ফেসবুককে আমার ডেটা দিয়ে দিচ্ছি বা গুগলকে আমার ডেটা দিয়ে দিচ্ছি, যে দেখো আমার জন্ম এত তারিখে, ওকে আমার এই এই করতে ভালো লাগে, বা আমি যখন ফেসবুকে কোনো একটা কিছু শেয়ার করছি, তখন ফেসবুক সেটা জানতে পারছে। এমনকি আমার বাবুর বয়স কত, আমার যদি একটা বাবু থাকে তার বয়স কত, আমার ছেলের বয়স যে 7 বছর সেটাও কিন্তু ফেসবুক জানে, বা আপনার বেবির বয়স কত সেটা কিন্তু ফেসবুক জানে। ব্যাপারটা হলো এখানে যে আমরা আসলে এদেরকে এন্টারটেইনমেন্ট পারপাস ইউজ করতেছি, কিন্তু এদের কাছে ডেটা আছে, এবং সেই ডেটা ধরে ধরে আমরা এদেরকে সহজেই সিলেক্ট করতে পারি, এবং সিলেক্ট করে তাদেরকে টার্গেট করে আমাদের যে অ্যাড সেটা আমি শো করতে পারি। এটাই হলো বেসিক কনসেপ্ট। আমরা সফটওয়্যারে গিয়ে পরবর্তীতে দেখবো, যখন এই রিসার্চটা কমপ্লিট হয়ে যাবে আগে। আচ্ছা, তাহলে আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে নিউলি পাস ডক্টর এদেরকে কিভাবে ধরবো। এদেরকে ধরারও সিস্টেম আছে, যে এদেরকে আমি অ্যাড দেখাবো, এদেরকে সহজেই অ্যাড দেখানো যায়। এদেরকে আমি অনেকভাবে ধরতে পারি, সেটা আমি বয়স দিয়ে ধরতে পারি, অর্থাৎ একজন ডাক্তার যখন পাশ করে তখন তার বয়স কি হয়, এবং সে যেহেতু ডাক্তার, নিশ্চয়ই তার তার এমন কিছু টপিকে ইন্টারেস্ট থাকবে যেটা শুধুমাত্র ডাক্তারদের, মানে ডাক্তারদের থাকে। তাহলে একটা, একজন ডাক্তার দেখা গেলো পাশ করলো, কথার কথা 24 বছর বা 26 বছর বয়সে, এবং তাহলে আমি যদি টার্গেট করি যে 26 বছর বয়সী একজন, এবং যার ইন্টারেস্ট আছে মেডিকেলের কিছু টার্ম, তাহলে আমি ধরতেই পারি যে ওকে এই বিষয়ে তার ইন্টারেস্ট আছে এবং তার বয়স এই, তাহলে আমি ধরতেই পারি সে একজন নিউলি পাস ডক্টর। এটা জাস্ট একটা বেসিক স্ট্র্যাটেজি আমি এখন আলোচনা করলাম, সফটওয়্যারে পরবর্তীতে আরো সহজ হবে। মানে এরকম অনেকগুলো স্ট্র্যাটেজি দিয়ে আমরা আসলে এদেরকে ইচ্ছা করলে অ্যাড দেখাতে পারি, এবং এই ফানেলে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে ফাইনাল স্টেজ ওয়ান আপনারা বুঝতে পেরেছেন যে এটা কি হলো। আহ, ঠিক আছে, এটা কিভাবে করব। আপনারা এখানে অ্যাড কপি লিখবেন, এবং অ্যাড কপি আমি লেখাটা আবার দেখাই দেবো একটু পরে, সমস্যা নেই। এবার ফাইনাল স্টেজ টু, ফাইনাল স্টেজ টুতে আমি দেখাবো হচ্ছে যে ঠিক আছে, এখন কি হলো যে ডাক্তার তো জানলো, ঠিক আছে ওকে আমার যারা আছে অনলাইনে অলরেডি, আমার যারা কম্পিউটার আছে, অনেক অন্য যে ডাক্তাররা আছে, তারা এইভাবে এইভাবে তাদের জন্য তাদের মেডিকেল সার্ভিসের জন্য মানুষ পেয়ে থাকছে, রোগী পেয়ে থাকছে, রিলেভান্ট রোগী পেয়ে থাকছে। তাহলে ওকে আমার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, ভালো কথা। তা সে এটা তার মাথায় আছে, কিন্তু সে এখন অতটা পাকাপোক্ত তার মাথায় হয়নি। তখন আমাকে যেটা করতে হবে, তাকে স্টেজ টুতে নিতে হবে। ফাইনাল স্টেজ টুতে আমি এই একই ডাক্তারকে নিতে পারি, অথবা যারা অলরেডি ওই স্টেজে আছে, অর্থাৎ ফেসবুক বা গুগলে আপনার অসংখ্য মানুষ অলরেডি বসে আছে,
যাদের মধ্যে আপনার কেউ কেউ এই এইটা জানতো না, যারা জানতো না তাদেরকে আমি সেই অ্যাডটা শো করতে যাচ্ছিলাম। আর যারা অলরেডি জানে যে ঠিক আছে, আমার এক বড় ভাই দেখা হলো সে তার একই মেডিকেলে পড়তো, তা তার একটা ওয়েবসাইট আছে, সে প্রায় ফেসবুকে শেয়ার টেয়ার করে, পেজ আছে ফেসবুকে শেয়ার টেয়ার করে, পোস্ট শেয়ার করে, সেখান থেকে সে আইডিয়া পাইছে ও আচ্ছা আমার এক বড় ভাই দেখি যে ফেসবুকে অনেক কিছু লেখে বা তার একটা নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে সে অনেক কিছু লেখে। এখন সে কিন্তু আর তাহলে স্টেজ ওয়ানে নাই। সেই ডাক্তার অর্থাৎ সেই ডাক্তার বা সেই বিজনেসম্যান, আমি একই নিচ্ছি, আমি নিচ্ছি একই, কিন্তু মানুষ কিন্তু আলাদা, তার জ্ঞান কিন্তু স্টেজ চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে যে ছিল সে একেবারে নতুন, সে জানেই না ওয়েবসাইট তৈরি করতে হয়। আর এখানে যে আছে সে কিন্তু একটু জানে যে ঠিক আছে ও আচ্ছা আমার একটা বড় ভাইয়ের আহ একটা ওয়েবসাইট আছে, সেখানে দেখি সে ডাক্তারি বিভিন্ন বিষয়ে লেখা লেখা লেখে, এবং অনেকে গিয়ে সেইগুলো পড়ে, সেই লক্ষণগুলো পড়ে এবং সলিউশন গুলো পড়ে, এবং ওখান থেকে আমার বড় ভাই অনেকগুলো ফোন কল পায়। ও আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ওয়েবসাইট যদি থাকে তাহলে হচ্ছে আমিও হচ্ছে মোটামুটি ডাক্তারি পেশায় ভালো করতে পারবো এই বর্তমান যুগে, অনলাইনের যুগে। এখন এই এই ডাক্তার আর এই ডাক্তার আলাদা, তার জ্ঞানের লেভেল বেড়ে গিয়ে সে স্টেজ টুতে চলে গিয়েছে। এখন আমি যেটা করতে পারি, আমি হচ্ছে এই লোকটাকে তো এক প্রথমে দেখিয়েছিলাম, দেখানোর পরে আবার 7 দিন পরে ওই একই লোককে এই স্টেজে নিয়ে এসে অ্যাড দেখাতে পারি। এই একটা ঘটনা। আবার এই স্টেজে যারা অলরেডি আছে, এই স্টেজে যারা অলরেডি আছে, অর্থাৎ ওই যে বড় ভাইয়ের ওয়েবসাইট দেখে যে নিজে বুঝতে পেরেছে যে একটা ওয়েবসাইট লাগবে, তাকেও আমি এই স্টেজের অ্যাডটা দেখাতে পারি। এবং এই স্টেজের অ্যাডটা কি হতে পারে, সে এই স্টেজের অ্যাডটা যে ব্র্যাকেটে লিখেছে যে দেখেন ইন্টারেস্টেড টু বিল্ড ওয়েবসাইট, অর্থাৎ বড় ভাইয়ের ওয়েবসাইট আছে, ভার্সিটির বড় ভাই বা মেডিকেল কলেজের বড় ভাইয়ের ওয়েবসাইট আছে, এটা দেখে সেও বেশ ইন্টারেস্টেড হচ্ছে, ইস আমার যদি একটা ওয়েবসাইট থাকে খুব ভালো হয়, এটা সে মনে মনে বলছে সারাদিন। আমি একটা ওয়েবসাইট বানাবো, আমি একটা ওয়েবসাইট বানাবো, এটা সে বলতেছে, কিন্তু তার আসলে ওয়েবসাইট এখনো নাই। তাহলে এটা হলো কি স্টেজ টু, ফানেলের সে দ্বিতীয় পর্যায়ে আছে। এখন কি আছে, তাহলে তাকে মোটিভেট করতে হবে যে ঠিক আছে, আহ, আপনি একটা ওয়েবসাইট বানায় ফেলেন, বেশি খরচ লাগে না, আপনার বাজেটের মধ্যেই আছে। তখন তাকে এমন একটা প্রাইস দেখাবো, এমন একটা প্রাইসের মধ্যে আমি তাকে হচ্ছে দেখাবো যে প্রাইসটা দেখে তার মনে হয় যে ঠিক আছে, ওকে, আমি হচ্ছে প্রিমিয়াম তো নিতে পারতেছি না, তাহলে আমি এক কাজ করি, সরি আমি তো বিজনেস বা ক্লাউড স্টার্টআপ এগুলো এখন যেহেতু তার ওয়েবসাইটই নাই, তাহলে তাকে আমি এটা দেখাবো না এখন। তাকে আমি দেখাবো যে হচ্ছে ঠিক আছে তুমি প্রিমিয়ামে কম খরচে ফ্রি মেল আছে এইটা নাও, এইটা তাকে আমি দেখাবো, 100 করব, ঠিক আছে, এটা তাকে আমি দেখাতে পারি। আচ্ছা আরেকটা জিনিস আমি বলি, ফানেলিংটা আসলে নিজেরও একটা টেকনিক এর বিষয়। এখন এই ফানেলিংটা কিন্তু এরকম করা যায় যে কোনো একটা কাস্টমার আমার প্রিমিয়ামটা নিয়েছে, অর্থাৎ বেসিক প্যাকেজটা নিয়েছে কম দামে, আমার যদি আরো সে যদি আমার স্যাটিসফাইড হয় আমার এই সার্ভিসে, তখন কিন্তু আমি তাকে যে আমার যে হাই প্যাকেজ আছে, অর্থাৎ যাতে তার আর মানে ওই কাস্টমারের আরো লাভ হতে পারে, সেগুলো তাকে কিন্তু আমি রিসেল করতে পারি। অর্থাৎ সে কিন্তু অলরেডি আমার ফাইনাল স্টেজ ওয়ানে ছিল, ঠিক আছে, ফাইনাল স্টেজ ওয়ান থেকে টুতে গিয়েছে, টুতে গিয়ে থার্ডে আছে, গিয়ে প্রিমিয়াম কিনেছিল, এখন তাকে আমি 4 5 আপসেল রিসেল ক্রস সেল এগুলো করতে পারি। এটা আরো অ্যাডভান্স, এগুলো আমরা পরবর্তীতে যাবো। জাস্ট এই প্যাকেজ গুলো দেখে বুঝালাম। এখন মূলত আমার মেইন টার্গেট এই প্রিমিয়ামটাকেই সেল করা, প্রিমিয়াম যে কিনবে তাকে নয় পরবর্তীতে আমি বিজনেস ক্লাউড সেট আপ এইগুলোতে আমি যেতে পারবো, মানে তার ভ্যালুটা ক্রিয়েট করে যে তার যদি সুবিধা হয় সে নিবে, না হলে তো নিবে না। এই হলো ঘটনা, যদি তার ভ্যালু ক্রিয়েট হয় সে নিবে। ঠিক একইভাবে তাহলে আমি এখন এখানে জাস্ট প্রিমিয়ামটাই সেল করার হচ্ছে টার্গেটে, এই যে নিউলি পাস ডক্টর তার কাছে প্রিমিয়ামটাই আমি সেল করার টার্গেটে এই ফানেলিংটা করতেছি। তাহলে ফানেলিংটা করার ফলে তাহলে আমি বুঝতে পারলাম যে তাকে যদি এখন আমি একটা ছোটখাটো সস্তায় কোনো একটা প্রাইস, মানে ওই যে বেসিক প্রিমিয়াম যে প্যাকেজ, বিজনেসে না বেসিক যে প্রিমিয়াম প্যাকেজটা যদি আমি তাকে বলি যে তুমি দেখো এইটা কেনো, তোমার জন্য এটা খুবই সহজ হয়, তুমি নিজে নিজে ওয়েবসাইটটা একটু জাস্ট মাউস ঘুরায় ঘুরায় টানা মানে নিজে নিজে তৈরি করে নিতে পারবা, কোনো কোডিং করা লাগবে না, এইটা যদি তাকে বলি, এবং তার যদি এটা বাজেটে থাকে এবং তার পকেটে যদি টাকা থাকে, সে কিন্তু স্টেজ টুতে এসেই আমার এই প্রিমিয়াম ফিচার এই প্যাকেজটা কিন্তু কিনে নিবে। জাস্ট যদি তাকে আমি কনভিন্স করতে পারি কি দ্বারা, আমার অ্যাড কপি দ্বারা। সেই অ্যাড কপি আমরা লিখবো একটু পরে, সমস্যা নাই, আমরা জাস্ট বেসিক দেখবো। এইবার
তাহলে ফাইনাল স্টেজ টুটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার যেটা হচ্ছে আবার ফাইনাল স্টেজ টু গেল। এইবার যেটা হলো যে ওকে, সেই যে ডেন্টিস্ট বা ডক্টর ছিল, ওকে ভালো কথা। সে হচ্ছে আমার প্রথম স্টেজের অ্যাড দেখলো, সে আমার সম্পর্কে জানে, হ্যাঁ ঠিক আছে, হোস্টিঙ্গার নামে একটা কোম্পানি আছে যে কিনা ওয়েবসাইট হোস্টিং সেল করে, ভালো কথা, তার মাথায় আছে। সে 7 দিন পরে গিয়ে দেখলো যে ঠিক আছে, ওকে, সে ওরা একটা অফার দিচ্ছে বেসিক প্যাকেজে, আমি খুব কমে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, আমি ওয়েবসাইটটা নিয়ে নিই। আচ্ছা নিয়ে নি আচ্ছা, নিলে তো ভালো কথা। কিন্তু এখনো দেখা গেলো সে নিল না। এখন না নেওয়ার তার অনেকগুলো কারণ থাকতে পারে। সেটা হলো, সে দেখা গেলো সময় ম্যানেজ করতে পারলো না, অথবা তার পকেটে টাকা নাই। এখন পকেটে তো সবসময় তো টাকা থাকে না সাধারণ মানুষের। এখন যেটা হচ্ছে ব্যাপার, যে তখন আমার দায়িত্ব কি, আমার তাকে হচ্ছে ফাইনাল স্টেজ থ্রিতে নিয়ে যে, আচ্ছা এখানে থ্রি হবে, এটা আসলে থ্রি, ফাইনাল স্টেজ ওয়ান, টু, থ্রি। এখন আমাকে আরো অ্যাডভান্স লেভেলে তাকে নিয়ে যাওয়া, স্টেজে গিয়ে তাকে তার টার্গেট করা, যে ঠিক আছে ওকে, তোমার না হয় বেসিকটা কেনার মতো তখন 1 সপ্তাহ আগে হয়তো টাকা ছিল না, তা 1 সপ্তাহ পরে হয়তো তুমি মোটামুটি তোমার একটু সলভেন্সি এসেছে, হয়তো তুমি কোনো অ্যামাউন্ট পেয়েছো, বা এখন তুমি ইনভেস্ট করতেই পারো তোমার বিজনেসে। যেহেতু তোমার হচ্ছে এই যে মেডিকেল সার্ভিস, এটাও তোমার পেশা, এখন তুমি তোমার পেশা ইনভেস্ট করতেই পারো। এটা তাকে আবার একটু মনে করায় দিব, যে ঠিক আছে, এখন তোমার এই যে যে এই যে ফিচার গুলো আছে, এটা তোমার এক্সপেকটেশনের সাথে ম্যাচ করেছিল, বা এখন তোমার বাজেটটা আছে, তোমার পকেটে হয়তো বাজেট থাকতে পারে, তুমি এখন এটা নিয়ে নাও। এই তোমার হচ্ছে বেসিক যে ফিচার আছে, সরি প্রিমিয়াম যে ফিচার, এটা আসলে প্রিমিয়াম লিখেছে একটু ভাব নেওয়ার জন্য, কিন্তু আসলে এটা বেসিক ফিচার। আসলে বেসিক, তারপরে হচ্ছে প্রিমিয়াম, তারপরে হচ্ছে অ্যাডভান্স। এটা আরো একটু নাম দিয়েছে জাস্ট। তাহলে বলছে যে প্রিমিয়াম, এই যে বেসিক ফিচার বা প্রিমিয়াম ফিচারটা নিয়ে নাও। এখন এই প্যাকেজিং আসলে একটা বিজনেসের নিজস্ব মডেল, সে নিজের মতো করে এই প্যাকেজিং করতে পারে। এটা জাস্ট একটা তার মার্কেটিং বিজনেস স্ট্র্যাটেজি। তবে প্রথম প্যাকেজ থেকে সাধারণত দ্বিতীয় প্যাকেজের ভ্যালু একটু বেশি থাকে, আবার তৃতীয় প্যাকেজে একটু ভ্যালু আর একটু বেশি থাকে। আপনারা যখন পরবর্তীতে আসলে ক্লায়েন্টের সাথে কানেক্ট হওয়ার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে মার্কেট প্লেস। আপনারা যখন পরবর্তী মার্কেট প্লেস যাবেন, তখন আপনি কি সার্ভিস দিবেন সেগুলো এরকম ভাবে আপনি লিস্ট করতে হবে, যে ঠিক আছে আমি হচ্ছে এই সার্ভিসগুলো, মার্কেটিং সার্ভিসগুলো দিয়ে থাকি। এটা পরবর্তীতে আপনারা পাবেন আসলে, আস্তে আস্তে পাবেন অ্যাডভান্স ক্লাসগুলোতে। এখন আমার যে আসলে আপনাদের বোঝানোর যেটা টার্গেট, সেটা হলো এই যে ফাইনাল স্টেজ থ্রিতে কি হচ্ছে। ফাইনাল স্টেজ থ্রিতে হচ্ছে তাকে এমন একটা আমি অ্যাড দেখাচ্ছি, যেই অ্যাডটা আসলে কি, সেই অ্যাডটা হচ্ছে এই, যে কিনা আগের যে 3টা স্টেজ, আগের যে 2টা স্টেজ, আগের 2টা স্টেজ যে পার হয়েছে, আমি পার করাই বা অন্য কেউ পার করাক, কিন্তু সে পার হয়েছে আগের 2টা স্টেজ। এইটা বুঝার পরে যে তৃতীয় স্টেজে আছে, তৃতীয় স্টেজে যে আছে, মানে হচ্ছে কনভার্সন এখানে দেখিয়েছে আসলে, এটা কনভার্সন সরাসরি ইয়া করা উচিত না। আহ, তৃতীয় স্টেজে যে, অর্থাৎ যারা কিনা কনসিডারেশনে আছে, ঠিক আছে আমি নিব আম, তাকে অ্যাড দেখাবেন যখন, তখন অ্যাড দেখানোর পরে তৃতীয় স্টেজের পরে যেটা ঘটবে সেটা হলো কনভার্সন বেসিক্যালি। এর আরো অ্যাডভান্স আছে। আর কনভার্সনের পরে যেটা ঘটে সেটা হলো রিটেনশন। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার স্টেজ থেকে আরো বলছি, যে এই হলো স্টেজ। তা আপনারা জাস্ট প্রথম 3টা স্টেজ খেয়াল করেন, যে একজন মানুষ যেখানে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে জানে না, তাকে আপনি হচ্ছে বুঝালেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, বুঝলো। আমরা আসলে কি এই স্টেজটা বোঝা এই কারণেও গুরুত্বপূর্ণ, যখন আমরা আমাদের গুগলের সার্ভিসটা আমাদের ক্লায়েন্ট খুঁজে খুঁজে যখন হচ্ছে তাদেরকে আমাদের সার্ভিসটা সেল করার চেষ্টা করবো। আমাদের সার্ভিস কি, গুগলের সার্ভিস। এখন এটা সেল করতে গেলেও আপনাকে এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা ক্লায়েন্ট তার সমস্যা জানে না, আপনাকে তার সমস্যাটা বোঝাতে হবে। এবার তার দ্বিতীয় স্টেজে গিয়ে আবার তার সাথে এঙ্গেজমেন্ট করে তাকে হচ্ছে বিভিন্ন, তার সাথে কানেক্টেড থেকে বিভিন্নভাবে তাকে মোটিভেট করতে হবে। আবার থার্ড স্টেজে গিয়েও তাকে বোঝাতে হবে। এইবার একটা সময় ক্লায়েন্ট আপনার সার্ভিসটা নিবে। এখন ক্লায়েন্ট আপনার সার্ভিস নিল, নেয়ার পরে যেটা হয় সেটাকে বলে কনভার্সন। এবং আমাদের মেইন মার্কেটিং গোলটা হচ্ছে কনভার্সন। কিন্তু কনভার্সনে গিয়ে আমরা আসলে থেমে থাকি না, আমরা রিটেনশনে বিশ্বাসী। এটা আসলে অ্যাডভান্স লেভেলে গিয়ে আরো আপনারা বুঝতে পারবেন, এবং আমি যখন ওর অন্যান্য ক্লাসগুলো দেখবেন তখন আরো বুঝতে পারবেন যে রিটেনশনে বিশ্বাসী। আসলে রিটেনশনটা কি, গেম শুরু হয় হচ্ছে রিটেনশনে।
মানে পুরো মার্কেটিং সাইকেলটা আসলে রিটেনশনে, অর্থাৎ আপনার একজন কাস্টমার আছে, এখন তাকে আপনি যখন আবার বিভিন্ন জিনিস সুন্দরভাবে তার আরো উপকার করতে পারতেছেন, তখন সেটাই হচ্ছে রিটেনশন। অর্থাৎ আপনাকে যে ক্লায়েন্ট মাসের পর মাস আপনাকে যে $300, $350 বা $700 যে দিয়ে যাবে, সেইটা নির্ভর করে এই স্টেজে গিয়ে। এবং এইভাবেই আমরা আমাদের ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং জার্নিতেও ঠিক এই ব্যাপারটা ক্লায়েন্টের সাথে আমাদের ঘটবে এবং আমরা ঘটাবো। যার ইনশাল্লাহ ঘটানোর চেষ্টা করব পজিটিভলি, যাতে করে লজিক্যালি ঘটানোর চেষ্টা করব যাতে করে আমাদের ক্লায়েন্ট থেকে যায়। একটা মানে হচ্ছে আপনি যদি একজন ওয়ার্ল্ড ক্লাস মার্কেটার হতে চান, তাহলে একটা কথা আছে যে সেটা হলো অ্যাকুইজিশন। অর্থাৎ আমরা আসলে যেটা করি, আমরা এই যে বিজনেসের জন্য যেটা করি, বা আমরা যদি যারা ফ্রিল্যান্সার তারাও যদি এটা করি, তা সেক্ষেত্রে আমরা আসলে যে একটা ব্যাপার আছে যে কাস্টমার লাইফ টাইম ভ্যালু আছে একটা। আচ্ছা, এটা আমি জাস্ট আপাতত আপনাদের বোঝানোর জন্য বলছি যে কাস্টমার লাইফ টাইম ভ্যালু, অর্থাৎ একটা কাস্টমার জার্নি, একটা কাস্টমার আসলে আসলে এটা জানা, এইটার মাধ্যমে আমি কিন্তু আপনাদের এখানে জাস্ট দেখাচ্ছি যে ক্যাটাগরাইজিং অ্যাভাটার্স ফানেলস ঠিক আছে, কিন্তু এটা আরেকটা নাম আছে, সেটা হলো কাস্টমার জার্নি। আপনি আপনাকে অবশ্যই আপনার পটেনশিয়াল কাস্টমার জার্নিটা বুঝতে হবে। আপনি যদি পটেনশিয়াল কাস্টমার জার্নিটা বুঝেন, তাহলে আপনার জন্য আপনি যেখানে মার্কেটিং করেন, সেটা গুগলে করেন বা ফেসবুকে করেন, সেটা অনেকটাই সহজ হয়ে যাবে। এই পটেনশিয়াল কাস্টমার জার্নিটা বুঝতে হবে। আর এই পটেনশিয়াল কাস্টমার জার্নির মধ্যে এই যে কাস্টমার লাইফ টাইম ভ্যালু আছে, অর্থাৎ একটা কাস্টমার কে আপনি কতটা ভ্যালু দেওয়ার সুযোগ পাচ্ছেন, এবং তার ফলে ইন রিটার্ন কাস্টমার আপনাকে কি কতটা পে করতে পারছে। অর্থাৎ আপনি যদি একজন ক্লায়েন্টকে অনেক কষ্ট করে সিস্টেম করে এইভাবে ওয়ার্ম আপ করতে করতে আসলে এটাকে বলে, মানে প্রথমে যে থাকে তাকে বলা হয় ওয়ার্ম, মানে ওয়ার্ম অডিয়েন্স। ফাইনাল স্টেজ ওয়ানে যে থাকে তাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স। দেখেন, ওয়ার্ম অডিয়েন্স, সে আপনার সম্পর্কে জানে না, আপনার বিজনেস সম্পর্কে জানে না। ফাইনাল স্টেজ টুতে সাধারণত থাকে হচ্ছে ওয়ার্মার অডিয়েন্স, অর্থাৎ সে আপনার সম্পর্কে একটু একটু জানতে শুরু করেছে, আপনার সম্পর্কে বুঝতে শুরু করেছে যে ঠিক আছে ভ্যালু পাওয়া যাচ্ছে এখানে বা পাওয়া যাবে। যেমন হোস্টিঙ্গারের প্রথমে আপনি হোস্টিঙ্গার চিনতেন না, এখন আপনি হোস্টিঙ্গারকে চিনেন, মানে হচ্ছে ঠিক আছে হোস্টিঙ্গারে এটা একটা ভালো সার্ভিস হয়তো দিচ্ছে। এইবার যখন আপনি এই যে সরি, আমার একটা ভুল হয়েছে। প্রথমে আসলে এটা হচ্ছে কোল্ড কোল্ড অডিয়েন্স। প্রথমে এটাকে বলা হচ্ছে আমরা কোল্ড অডিয়েন্স, সরি আগেরটা আমি ওয়ার্ম বলে ফেলেছি, ওয়ার্ম হচ্ছে পজিটিভ দিকে। তারপর আছে হচ্ছে কোল্ডার। প্রথমে হচ্ছে আহ, প্রথমে আমি যদি সেইভাবেই ধরি, ওইভাবে আসলে কখনো কেউ ডিফাইন করে না, আমি জাস্ট আপনার জন্য করছি। প্রথমে ধরেন একটা অডিয়েন্স আপনাকে চেনে না, আমি ধরলাম সে হচ্ছে কোল্ডেস্টে আছে, চেনেই না আপনাকে, যে আপনি তার জন্য কি কি ভ্যালু অ্যাড করতে পারেন। তারপরে থাকলো সে হচ্ছে কি আপনাকে জানলো। আহ আচ্ছা, যেহেতু তিনটা দিয়েছি আমি আর ডিগ্রিতে না যাই, আমি কোল্ডই দিই। আচ্ছা, প্রথমে থাকলো কোল্ড অডিয়েন্স। এখন কোল্ড অডিয়েন্সকে আপনি কি করতেছেন? ওয়ার্ম করতেছেন। এবার সে হচ্ছে আপনার সম্পর্কে কি জানা শুরু করেছে। ঠিক আছে, না ঠিক আছে, এরকম একটা হোস্টিং এর একটা সার্ভিস আছে, সে ভালো ভ্যালু প্রোভাইড করে। আচ্ছা, এরপরে থার্ড স্টেজে দেখেন, থার্ড স্টেজে গিয়ে থার্ড স্টেজে গিয়ে সে হচ্ছে আপনার জন্য হয়ে গেল ওয়ার্মার। মানে সে মোটামুটি প্রস্তুত, আপনাকে সে এতবার দেখে ফেলেছে বা আপনার সম্পর্কে এতবার জানে যে ঠিক আছে, না হোস্টিং এর সার্ভিসটা যথেষ্ট ভালো। তাহলে আমাদের আসলে এই যে ফানেলের মধ্যে আমরা কি করি, একটা কোল্ড অডিয়েন্সকে আস্তে আস্তে আমরা ওয়ার্ম করি, তারপর ওয়ার্মার করি। এইভাবে সে একসময় কি হয়, কনভার্ট হয়ে যায়। মানে আমাদের যে সার্ভিসটার বা ভ্যালুটার মূল্য সে বুঝতে শেখে, এবং সে সেটা কি পারচেস করে ফেলে। যেমন হোস্টিংয়ার থেকে যদি সে হোস্টিং, এই যে ডাক্তার ডেন্টিস্ট যদি হোস্টিংটা কিনে ফেলে, তাহলে বুঝতে হবে যে সে আসলে কি হলো, সে কনভার্ট হয়ে গিয়েছে। মানে সে বুঝতে পেরেছে যে হোস্টিং এর সার্ভিসটা ভালো, ভালো, আমি হচ্ছে এখান থেকে এখন কিনে নিব। ওকে, সার্ভিসটা সে কিনলো। কেনার ফলে যেটা হলো, এইবার এই সার্ভিস, এই যে হোস্টিং এর যে সার্ভিস দিচ্ছে,
হোস্টিং সার্ভিস, হোস্টিং সার্ভিস যে দিচ্ছে, এই যে বেসিক যেটা ছিল সেটা হলো $3 মাসে। তা $3 যদি মাসে হয়ে থাকে, তা এটা সে 1 বছরের জন্য নিল বা 1 মাসের জন্য নিল, আমি ধরলাম সে 1 বছর নিল। এখন সে কি শুধুমাত্র 1 বছরের জন্যই সার্ভিসটি নিবে, নাকি 1 বছর নিয়ে এবার সে হোস্টিং আর না নিয়ে সে আর একটা হোস্টিং কোম্পানিতে শিফট করবে? এইটা নির্ভর করে আমার সার্ভিসের উপরে। আমার এই যে 1 বছর যে আমি সার্ভিসটা দিলাম সেটা যদি ভালো হয়, তাহলে সে কি করবে, সে থেকেই যাবে। এবং দেখা গেল সে তখন এই যে $4 যে সার্ভিসটা আছে সেটা সে নিতে পারে। এটাই হলো মূলত মার্কেটিং। এইখানে আমরা ঠিক এইভাবে ফাইলিং করে এইবার তাকে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে সে দেখা গেল সে রিটেনশন করতেছে, অর্থাৎ প্রতি মাসেই সে হয়তো ওই যে $3 সার্ভিসটা নিচ্ছে। বা প্রতি বছরে যদি 3 বছর $3 সার্ভিস নেয়, তাহলে প্রথম বছর 3 বছর $3 সার্ভিস, তাহলে 3 × 34, অর্থাৎ প্রায় 3600 টাকার সার্ভিস বা $36 সার্ভিস কমপক্ষে সে প্রথম বছর নিল, নিয়ে খুশি হলো। সে পরের বছর কি আবার সেই যদি এই সার্ভিসেই থাকতে চায় তার বাজেট অনুযায়ী, তাহলে সে এটাতেই থাকবে এবং সে কি $36-ই থাকলো। এইবার যেটা হচ্ছে ঘটনা, তাহলে কি আমার ক্লায়েন্ট হচ্ছে কি রিটেনশন হলো, বা সে থেকে গেল। মানে হচ্ছে রিটেনশন হচ্ছে যদি সে আবার থেকে যায়। এইবার ভালো কথা, রিটেনশনের পরে যেটা হচ্ছে ঘটনা যে আসলে কি হচ্ছে, কাস্টমার লাইফ টাইম ভ্যালু। এইভাবে সে আপনার সাথে 5 বছর থাকলো, তাহলে 5 বছরে দেখা গেল যে আপনি হোস্টিঙ্গার কোম্পানির হয়ে মার্কেটিং করলেন এবং হোস্টিঙ্গার কোম্পানি তার থেকে প্রায় 5 বছর ধরে কি তাকে সেবা প্রদান করার সুযোগ পেল। এবং যেহেতু তাকে সেবা প্রদান করার একটা সুযোগ পেল হোস্টিঙ্গার, সেই সাথে কি হোস্টিঙ্গার কিছু প্রফিটও করলো। এটাই হলো ঘটনা। এইবার দেখা গেল হোস্টিঙ্গার এই যে কোম্পানি, সে হচ্ছে এই কাস্টমারটাকে যখন ফার্স্ট নিয়ে এসেছিল তখন সে খরচ করেছিল কত টাকা মনে পড়ে? ওই যে পার ক্লিকে খরচ করেছিল হচ্ছে প্রায় $5, কথার কথা। অর্থাৎ তাহলে একটা কাস্টমার আনতে যদি আমার $5 খরচ হয়, 500 টাকা খরচ হয়, এবং 1 বছর পরে যদি আমি বা 5 বছর পরে যদি সেই কাস্টমার থেকে আমি যদি হচ্ছে 2000 টাকা প্রফিট করতে পারি, তাহলে কি সেটা ব্যবসার লাভ। এবং এটাই হচ্ছে কাস্টমার লাইফ টাইম ভ্যালু। অর্থাৎ প্রতিটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু আছে এবং সেটাকে আমাদের বুঝতে হবে এবং বুঝে আমাদের মার্কেটিংটা করতে হবে। এবং তাহলেই আমরা ক্লায়েন্টের জন্য পারফেক্টলি মার্কেটিংটা করতে পারবো। এই হলো ঘটনা। এখন আপনারা বলতেই পারেন যে আমি যখনই হচ্ছে হোস্টিং সার্ভিস বলে সার্চ দিই, হোস্টিং সার্ভিসেস এটা বলে যখন সার্চ দিচ্ছি, আমাকে এই হোস্টিং এর অ্যাড দেখাচ্ছে, বুঝলাম, কিন্তু এরা কেন অ্যাড দেখাচ্ছে? তাহলে এরা অ্যাড দেখাচ্ছে এই কারণে যে যদিও আপনি ক্লিক করলে তাদের খরচ হচ্ছে এখন, কিন্তু আপনার মনের মধ্যে তারা চলে যাচ্ছে, তারা থেকে যাচ্ছে যে ঠিক আছে এরকম একটা কোম্পানি আছে, হচ্ছে আচ্ছা অ্যামাজন ওয়েব সার্ভিসেস একটা কোম্পানি আছে, ওকে, এদের থেকে আমি পরবর্তী সার্ভিস নিতে পারি। ধরা হয় যদি কোনো একটা প্রোডাক্ট কোনো একটা প্রোডাক্ট যদি হচ্ছে কোনো একটা কাস্টমারের সামনে 7 টাইমস আসে, তাহলে 7 টাইমস যদি তার সামনে চলে আসে কোনোভাবে, তাহলে সেই প্রোডাক্টটার প্রতি উক্ত কাস্টমারের একটা ট্রাস্ট তৈরি হয় বা একটা বিশ্বাস তৈরি হয়। এবং আস্তে আস্তে সে যদি ওই প্রোডাক্টটা কিনে কোনো মানে ভালো পজিটিভ কিছু পায়, ভ্যালু পেয়ে থাকে, তাহলে সে আর ওই প্রোডাক্টটা ছেড়ে যায় না। অর্থাৎ যদি আপনি হোস্টিঙ্গার থেকে একবার ভালো সার্ভিস পান, তাহলে কিন্তু আপনি আর হোস্টিঙ্গার থেকে যাবেন না, ওটাতেই থাকবেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলি, আমি অনেকগুলো হোস্টিং কোম্পানি ইউজ করেছি, তার মধ্যে থেকে নেম চিপটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল। আমি যখনই কোনো কিছু আমার ওয়েবসাইট তৈরি করতে হয় বা ক্লায়েন্টের ওয়েবসাইট যার কোনো রিকোয়ারমেন্ট নাই, তার জন্য আমি আমার নেম চিপ হোস্টিং থেকে দিই। আর পরবর্তীতে অন্য কিছু থেকে দেওয়ার প্ল্যান করেছি, সেটা পরবর্তীতে, যেমন ভিপিএস এর ক্ষেত্রে আবার A2 হোস্টিংটা বেটার। কিন্তু আমার কিন্তু একটা নেম চিপের প্রতি একটা দুর্বলতা চলে এসেছে, কারণ আমার কাছে ওর সার্ভিসটা ভালো লাগছে, কিন্তু নেম চিপ কিন্তু আমাকে এর আগে অনেকবার অ্যাড শো করেছে অনেক কাল আগে থেকে। তা যেটা হলো যে একটা কাস্টমারের পিছনে আপনার একটা নির্দিষ্ট অ্যাড কস্ট আজকে হচ্ছে, কিন্তু সেই কাস্টমার যদি ভ্যালু পেয়ে যায় তাহলে সে কিন্তু আপনাকে ছেড়ে যায় না।
এটাই হচ্ছে মূলত ঘটনা, যদি সে ভ্যালু পায়। ঠিক তেমনি আমাদের ক্লায়েন্ট হচ্ছে হোস্টিঙ্গার, তার জন্য আমাকে অবশ্যই ভ্যালু ক্রিয়েট করতে হবে। আর হোস্টিঙ্গারের মাধ্যমে যদি ভ্যালু ক্রিয়েট হয়, এই যে পটেনশিয়াল কাস্টমারদের আমাদের অ্যাড কপির মাধ্যমে, তাহলে কখনোই আমাদের ক্লায়েন্টের বিজনেসে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সাধারণ অবস্থায় থাকবে না, যদি আমরা এই বায়ার জার্নিটা হয়তো বুঝতে পারলাম যে কি, এইভাবে যদি আমরা তাদের জন্য কাস্টমার নিয়ে আসতে পারি অ্যাড এর মাধ্যমে, তাহলে আমার ক্লায়েন্টেরও লাভ হবে এবং সাথে আমিও আমার ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ পাবো। এটাই হলো মূলত ঘটনা। এবং এই যে জার্নি, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন একজন ফ্রিল্যান্সার হিসেবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে ওকে, আমি আজকে একজনের কাজ করলাম, করে শেষ, কোনো রকম কাজ জমা দিয়ে দিলাম, আমার তার সাথে আর এই রিটেনশন বা তার সাথে দীর্ঘমেয়াদী কাজের কোনো তার যে কাস্টমার লাইফ টাইম ভ্যালু, এটা দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। তাহলে কিন্তু আপনি ওই কয়েকটা ক্লায়েন্ট প্রথমে পাইলেন, পেটে, ওখানেই কিন্তু আর আপনার শেষ, আপনার আর আগাতে হবে না। আর আপনি যদি ভাবেন যে ঠিক আছে, আমি আমার ক্লায়েন্টকে এই যে জার্নিটা দিব, একটা বেটার এক্সপিরিয়েন্স দিব, তাহলে সে রিটেনশন করবে। এবং আপনি তাকে আপাতত মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, পরবর্তীতে অন্য সার্ভিসও আপনার যদি স্কিল থাকে আপনি দিতে পারবেন। এটাই ঘটনা। এবং একটা ক্লায়েন্ট রিটেনশন, আমি জাস্ট আগে থেকে বলছি যে একটা ক্লায়েন্ট রিটেনশন করার স্কিল গুলোর মধ্যে অন্যতম হলো আপনি একটা স্কিল দিয়ে একটা ক্লায়েন্ট নিয়ে আসবেন, সে আপনার সাথে কাজ করবে, ভালো কিছু পাবে। এরপরে হচ্ছে ক্লায়েন্টকে অন্যান্য সার্ভিস গুলো অফার করা। এবং তার ফলে কি হবে, ওই ক্লায়েন্টটা আপনার সাথে থেকে যাবে এবং সে আপনাকে ছাড়া আর চিনবে না, সে আপনার সাথেই ঘুরে ফিরে কাজ করতে চাবে। এবং এটাই হচ্ছে আমাদের লক্ষ্য হওয়া উচিত। ফ্রিল্যান্সিং প্রোফাইল বলেন বা যে কোনো কিছুতেই বলেন বা যে কোনো বিজনেসের গ্রোথেই বলেন, মানুষকে ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন, মানুষ অটোমেটিক্যালি আপনার সাথে ইনশাল্লাহ থেকে যাবে। এইবার এই হলো কাস্টমার জার্নি। এইবার আসি, আচ্ছা আমি এইটা তো বুঝালাম বেসিক, আমি এরপরে হচ্ছে এইটাতে যাব। এখন এইটা থেকে কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমি এটাতে যাব। জাস্ট দেখেন আপনারা কি বেসিকটা বুঝতে পারছেন, কি কাস্টমার জার্নি বা লাইফ টাইম ভ্যালু, যেটা জার্নিটা কি আপনারা বুঝতে পেরেছেন? কার কোনো কোশ্চেন আছে? আপনারা আনমিউট করে বলতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন। না, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ওকে, তাহলে আমি আশা করতেই পারি যে আমার মতো আপনারা বুঝতে পেরেছেন এটা। এইবার আমি তাহলে পরেরটাতে যাচ্ছি। এইবার যে ঘটনাটা ঘটলো যে ওকে, বুঝলাম যে একজন নিউলি ডেন্টিস্ট যে কেবল পাশ করেছে, বা একজন বিজনেস ওনার যে কেবল বিজনেসটা শুরু করেছে, এখন আমাকে তাহলে অ্যাড কপিটা কিভাবে লিখতে হবে, এটা আমি নিজে ম্যানুয়ালি লিখতে পারি অথবা আমি এআই এর হেল্পও নিতে পারি, যেভাবে আমরা নিয়ে থাকি। তবে আমি সবসময় সাজেস্ট করি নিজে ম্যানুয়ালি লিখুন, সাথে এআই এর হেল্প নিয়েন, কিন্তু এআই এর হেল্প নেওয়ার পরে আবার নিজে ম্যানুয়ালি সেটাকে এডিট করেন। আপনার নোটপ্যাডে নিয়ে এসে বা গুগল ডকে নিয়ে এসে আবার এডিট করে নিজের মতো করে একটা কম বেশি করে তারপরে আহ, সেটা দিয়ে অ্যাড রান করেন। শুধুমাত্র এআই এর ভরসা করেই আমরা একটা রান করে দিব না, আমরা নিজেরাও এডিট করব। আচ্ছা, তাহলে আমি এখন যে ব্যাপারটা করতে যাচ্ছি যে আমি ওকে, নিউলি পার্সড ডক্টর। আচ্ছা, তাহলে তাকে আমি একটা অ্যাড, আমরা একটা অ্যাড লিখতে যাচ্ছি। এখন আমি তো আসলে অনেক কিছুই বললাম, আমি এর আগেও বলেছি। এখন আমি যদি এই যে ফাইনাল স্টেজ ওয়ানে যে আছে, তাকে যদি আমি একটা অ্যাড লিখতে চাই এই ডাক্তারের ক্ষেত্রে, তাহলে আমি হচ্ছে কি লিখতে পারি, একজন আমাকে বলতে পারেন যে আপনি বাংলায় বলতে পারেন। তাহলে ফাইনাল স্টেজে ওয়ানের আমি আজকে এটা লিখবো, আপনারা বাকি অ্যাভাটার গুলো খুঁজে বের করবেন এবং তাদের ব্যাপারে লিখবেন। তাহলে কি লেখা যেতে পারে, যে একজন পাশ করছে কেবল, নতুন ডাক্তার, তার কোনো ওয়েবসাইট নেই, সে ওয়েবসাইট কি জিনিস সেটাও জানে না, তাহলে সে এখন কি করতে পারে? মানে তাকে টার্গেট করার জন্য অ্যাড কি হতে পারে, আপনি বাংলায় বলতে পারেন, তাকে আমি কিভাবে বললে সে আমার কথাটা বুঝবে? যে কেউ বলতে পারেন, আনমিউট করেন, আপনার আইডিয়া বাংলাতেই বলুন। নতুন একজন ডাক্তার পাশ করছে, এখন তাকে আমি কিভাবে হেল্প করতে পারি? আসলে আমাদের মার্কেটারদের কাজ হচ্ছে হেল্প করা, তথ্য দিয়ে হেল্প করা, যে এইটা করলে এটা আপনার জন্য বেটার হবে। এই হলো আমরা মার্কেটাররা করে থাকি মূলত। কেউ কি বলতে পারবেন কাইন্ডলি যে নতুন একজন ডাক্তারের জন্য আমি কিভাবে তাকে কনভিন্স করতে পারি যে সে জানে না যে ওয়েবসাইট কি, এখন আমি তো তাকে হোস্টিং সেল করতে চাচ্ছি তার উপকারের জন্য।
এখন কি লিখতে পারি, কেউ একজন বলতে পারেন কাইন্ডলি? ভাই ওই যে রিপ্রেজেন্টেটিভ এর মতো কাজ করা যাবে নাকি এমনি হ্যাঁ হ্যাঁ এমনি? হ্যাঁ, হ্যাঁ। বলুন দেখি, আপনি বলুন, তারপর আমরা দেখছি। না যেটা বলে না যে নিউলি পাস ডক্টরের কিভাবে হেল্প করা যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা যে এখন তাকে হেল্প করতে যাচ্ছি, তাকে আমরা একটা ইনফরমেশন দিতে যাচ্ছি যে আপনি তো নতুন পাশ করেছেন, এখন আপনি তো রুগী পাচ্ছেন না, বা আপনার সরি আপনি রুগী পাচ্ছেন না এরকম না, যতটা পজিটিভলি বলা যায় যে আপনি তো নতুন পাশ করেছেন, এখন রুগীরা তো অনেক সমস্যায় থাকে, তারা আপনাকে খুঁজছে এখন, কিন্তু তারা তো আপনাকে পাচ্ছে না। এখন আপনাকে তারা কিভাবে পেতে পারে, এখন আপনাকে পেতে গেলে। অ্যাডভার্টাইজমেন্টের করার মাধ্যমে তো পাওয়া যায়, এটা হ্যাঁ তারা হ্যাঁ, বলে। কিন্তু আমি তো মানে আমি তো এদের কাছে আসলে অ্যাডভার্টাইজমেন্ট সেল করতেছি না, মানে আমি আসলে এদের কাছে কি সেল করতেছি, আমার এই কোম্পানির হোস্টিং সার্ভিস। সার্ভিস, তাই না? মানে ওয়েবসাইট সেল করতেছি। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি যে তাহলে আপনাকে আপনার রোগীরা কিভাবে খুঁজে পেতে পারে, নিশ্চয়ই আপনার ওয়েবসাইটের মাধ্যমে। এখন ওয়েবসাইট আসলে কি, এখন ওয়েবসাইট হচ্ছে এমন একটা জিনিস যেখানে আহ, আপনি আপনার মনের মতো করে আপনার ডাক্তারি বিষয়ক বিভিন্ন বিষয় লিখতে পারেন বা রোগীর লক্ষণ বিষয়ে লিখতে পারেন। এবং এই লক্ষণগুলো আপনি যখন লিখবেন প্রফেশনালি, যদি আপনি মানুষের কাছে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে লিখি, আমি যদি বাংলায় লিখতাম তাহলে এইভাবে গুছায় লিখতাম। আমি জাস্ট যদি লিখি, তাহলে এবার যদি আমি এটাকে একটু মানে একটু অ্যাড স্টাইলে করি, মানে আমরা যখন টিভিতে অ্যাড দেখি কি হয়, তখন কি হয় যে আহ, আপনি কি একজন নতুন পাশ করেছেন এমন ডাক্তার, তাহলে এটা বাংলায় শুনতে ভালো লাগতেছে না, ইংরেজিতে লিখলে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। আর ইউ নিউলি পাস্ড ডক্টর, এটা যদি ডেন্টিস্ট হতো তাহলে আমি বলতাম যে আপনি কি একজন নতুন পাশ করেছেন এমন একজন ডাক্তার। আহ আচ্ছা, তারপর লিখবো আপনি কি জানেন আপনার রোগীরা আপনাকে খুঁজছে। ডু ইউ আর ইউ নো। লুকিং ফর পেশেন্ট স্যার, দেওয়া হ্যাঁ যায় হ্যাঁ না? হ্যাঁ, বলুন। ভাই আর ইউ লুকিং ফর পেশেন্ট বা হ্যাঁ করেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এটাও করতে পারি। হ্যাঁ, আমরা এটাও করতে পারি, আমি জাস্ট এখানে জাস্ট এখানে লিখলাম যে আপনার এটা অন্য একটা অ্যাভাটার হতো, কিন্তু আমি জাস্ট এটা ফাঁকা দিয়ে এখানে লিখছি যে হ্যাঁ ভাই, আপনি বলেন যে আর ইউ লুকিং লুকিং ফর পেশেন্ট। ফর পেশেন্টস। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে এক টপিক। আর ইউ লুকিং ফর পেশেন্টস, হ্যাঁ, তারপর আপনি কি রোগী খুঁজছেন, তারপর আর কি কি, হ্যাঁ সুন্দর হচ্ছে ভাই। তারপর মাথায় আসতেছে না। আসবে, আস্তে আস্তে আসবে, বুঝছেন, আমাদের এটা আনতে হবে, কারণ আমরা কিন্তু মার্কেটার হতে যাচ্ছি আল্লাহর মতে, এবং এই জন্য আমাদের এই নিয়ে ভাবতে হবে। তাহলে আর ইউ লুকিং ফর পেশেন্টস, আপনি কি রোগী খুঁজছেন। তাহলে এখানে কি কি করতে পারি, আপনি কি রোগী খুঁজছেন, ঠিক আছে। আহ আপনি কি জানেন যে আপনার কম্পিটিটররা ওয়েবসাইটের মাধ্যমে রোগীদের সাথে কানেক্ট হচ্ছে। ডু ইউ নো ডু ইউ নো ইওর, ইয়োর কম্পিউটার হ্যাঁ, ডু ইউ নো ইওর কম্পিটিটরস, আর কানেক্টেড হ্যাঁ, আর গেটিং কানেক্টেড উইথ বাই বাই পেশেন্টস। পেশেন্ট বাই ওয়েবসাইট না? হ্যাঁ হ্যাঁ, বাই ওয়েবসাইট পেশেন্টস বাই ক্রিয়েটিং ক্রিয়েটিং আ ওয়েবসাইট। এই দেখেন, আপনি কি জানেন তাহলে, তুমি কি জানো যে হচ্ছে তোমার কম্পিউটাররা হচ্ছে পেশেন্টদের সাথে কানেক্ট হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, কিন্তু তাদের অনেকেরই প্রফেশনাল ওয়েবসাইট নেই। কিন্তু তা কি হলো যে তাদের অনেকেরই কোনো প্রফেশনাল ওয়েবসাইট নাই। এখন আহ, তুমি যদি একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করো, তাহলে কিন্তু তুমি খুব সহজেই তোমার রোগীদের সাথেও তুমি কানেক্ট হতে পারো, তাদের রোগ রিলেটেড লক্ষণগুলো লিখে, তাই না? আমরা এইভাবে বলতে পারি হয়তো। তাহলে আর ইউ লুকিং ফর পেশেন্টস, ডু ইউ নো ইউর কম্পিউটার্স আর গেটিং কানেক্টেড উইথ পেশেন্টস বাই ক্রিয়েটিং আ ওয়েবসাইট। আচ্ছা, অথবা আমরা বলতে পারি যে তুমিও এমনটাই করতে পারো, ইউ ক্যান ডু দ্য সেম, তুমিও এমনটা করতে পারো, তুমিও এমনটা করতে পারো। লেটস
build a website together with হোস্টিঙ্গার। আমার কিন্তু অ্যাড হয়ে গেল একটা গুগলের। আমরা কিন্তু অ্যাড দেখছি যে অ্যাডস গুলো কেমন হয়ে থাকে। তাহলে দেখেন আমি কি বললাম, লেটস বিল্ড আ ওয়েবসাইট টুগেদার উইথ হোস্টিঙ্গার। তাহলে চলো আমরা হোস্টিঙ্গারের সাথে গিয়ে কি একটা ওয়েবসাইট তৈরি করি। এখন সে এই হোস্টিঙ্গার জানবে, সে অ্যাডে ক্লিক করবে, করে কিন্তু এই হোস্টিঙ্গারে আসবে, এসে দেখবে ও আচ্ছা তাহলে এই প্যাকেজ গুলো আছে হোস্টিঙ্গারে, তাহলে আমি এর থেকে একটা প্যাকেজ নিই। ঠিক এমন ভাবে আপনাদের অ্যাড তৈরি করতে হবে। আমাদের কিন্তু একটা অ্যাড হয়ে গেল, বা আমরা আরো সুন্দরভাবে এখানে অ্যাড গুলা এখানে মডিফাই করতে পারি নিজের মতো। আচ্ছা, অ্যাড কিভাবে তৈরি করব? আমরা কি কিছুটা বেসিক আইডিয়া পেয়েছি যে নতুন যে ডাক্তার তাকে হচ্ছে আমরা নিয়ে আসতে গেলে আমি কিন্তু আমার মতো করে একটা লিখছিলাম, কিন্তু কিন্তু আমি কিন্তু আপনাদের মধ্যে থেকে কিন্তু উত্তরটা পেয়েছি যে কিভাবে অ্যাডটা লিখলে ভালো হয়। আপনারা কিন্তু আইডিয়া দিয়েছেন। এই যে বেসিক যে অ্যাড, এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমরা কি বুঝতে পেরেছি যে আমরা কিভাবে অ্যাডটা লিখবো? জি আচ্ছা, তাহলে আমরা অ্যাড লেখা শিখে গেলাম। এইবার এটা তো হচ্ছে এই নতুন ডাক্তারের জন্য আমি কিন্তু এইভাবে আরো অ্যাভাটারদের হচ্ছে এখানে নিয়ে আসবো, এবং অ্যাভাটারদের নিয়ে এসে আমি কিন্তু এইভাবে আরো অ্যাড গুলা লিখবো। আমি যে অ্যাভাটার এখানে নিয়ে আসবো, তবে চেষ্টা করব যে এই ফানেলিং স্টেজে একই অ্যাভাটার রাখা। দেখেন আপনি কিন্তু, আপনি খেয়াল করলে বুঝবেন আমি কিন্তু স্টেজে এই যে নিউ বিজনেসম্যান এখানে রেখেছি, আবার স্টেজ টু তেও রেখেছি, জাস্ট বোঝার সুবিধার্থে। আবার আপনি যদি এই যে নিউলি পাস ডক্টর নিয়ে আসেন, তাহলে এটাও কিন্তু স্টেজ টু তেও রাখবেন, স্টেজ থ্রি তেও রাখবেন অ্যাসাইনমেন্টে। তাহলে কি হবে, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে, বুঝতে সুবিধা হবে। পরে অ্যাডভান্স হয়ে গেলে আপনি যেভাবে যে স্টেজে যেটা করেন। তাহলে এই হলো কাস্টমার জার্নি। এইভাবে আমরা অ্যাড তৈরি করব, এবং এইভাবে অ্যাড তৈরি করার পরে আরেকটু শেখার পরে আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাব। এই হলো মূল ঘটনা। এখন আমি এইভাবে অ্যাড লিখলাম, ঠিক আছে। এখন আমি, ঠিক আছে, এইভাবে ম্যানুয়ালি অ্যাড লিখলাম সুন্দরভাবে। এখন আমি চাচ্ছি যে ঠিক আছে, আমি ওকে অ্যাড লিখেছি, এখন আমি আপাতত আইডিয়া পাচ্ছি না। কোনো কারণে হইতেই পারে যে আমি আপাতত আইডিয়া পাচ্ছি না। আমি একটু আমার রাইটার্স ব্লক যেটা আছে, মানে অর্থাৎ লিখতে লিখতে অনেক সময় মনে হবে যে ঠিক আছে আমি আর ও এটা লিখতে পারছি না। এটার জন্য আমরা এআই এর কাছে যাবো। জি, বলছো ওই ওই যে হ্যাঁ বলুন। থ্রি স্টেজ ওই একই এক কি লিখতে হবে না আলাদা আলাদা লিখতে হবে তিনটা ব্যক্তির ক্ষেত্রে? অ্যাড লিখবেন এবার আলাদা আলাদা, মানে একই ধরনের লিখবেন না, একটু ভ্যারিয়েশন আনবেন। একটা আলাদা হবে তো তিনটা স্টেজে? হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখন ডাক্তারের ক্ষেত্রে এইটা ঠিক আছে, এখন বিজনেসম্যানের ক্ষেত্রে এখন আপনি একটু আমি ওই ভ্যারিয়েশন আনতে ডক্টরের পারেন। আপনার তিনটা স্টেজে তো ডক্টরের অ্যাড লিখবো, এখন ওই তিনটা অ্যাড তো পার্থক্য হবে সেটা বলছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, পয়েন্ট আউট করার জন্য ধন্যবাদ। তিনটা স্টেজে কিন্তু অ্যাড পার্থক্য হবে। তাহলে আমি এই একটা স্টেজের অ্যাড আমি দেখালাম, ঠিক আছে। এখন আমি সেকেন্ড স্টেজেও অ্যাড লিখবো, আমি থার্ড স্টেজেও অ্যাড লিখবো। ঠিক এইবার এইখানে আমি হচ্ছে সেকেন্ড স্টেজে অ্যাড লিখলাম, আমি থার্ড স্টেজে গিয়েও ঠিক একইভাবে এই যে নিউলি পাস ডক্টরকে অ্যাড লিখবো। তখন কিন্তু অ্যাডের একটু ভ্যারিয়েশন আসবে, তখন কিন্তু একই অ্যাড হবে একটু না। দেখাই দেন, এই হ্যাঁ, এই যেহেতু একইটা সে, তিনটা একটু দেখাই দেন। হ্যাঁ হ্যাঁ, যেহেতু সে হচ্ছে স্টেজ টু তে আছে, অর্থাৎ সে অলরেডি ওয়েবসাইট সম্পর্কে সে জেনে ফেলেছে। আমি বলেছি যে ওয়েবসাইট দিয়ে তোমার কম্পিটিটর মার্কেটে বেশ ভালো, আহ, তার পেশায় বেশ ভালো করছে, তাহলে তুমিও ওয়েবসাইট দিয়ে তুমি ভালো করতে পারবে। এখন সে ওয়েবসাইট জানে। এখন আমি তাকে বলবো যে ওকে, নিউলি পাস ডক্টর, তাহলে আমি এবার তাকে বলবো, তাহলে এইটা এবার আমি তাকে কিভাবে টার্গেট করতে পারি। তাহলে সে ওয়েবসাইট জানে। এখন তার হচ্ছে আমি আহ, আহ, একটা প্রাইস দিব, ঠিক আছে, যে হচ্ছে ঠিক আছে তুমি এই প্রাইসে এই ফিচার গুলো পেতে পারো। তাহলে এখানে আমি বলবো যে গেট প্রফেশনাল। আমি কিন্তু আর বলতেছি না যে তুমি কি একজন ডাক্তার, তোমার কি ওয়েবসাইট লাগবে, আমি তা বলতেছি না। আমি কি বলতেছি, আমি সরাসরি কাজে আসতেছি। তার স্টেজ অনুযায়ী যে গেট প্রফেশনাল ওয়েবসাইট লাইক ইয়োর কম্পিটিটরস, অর্থাৎ তোমার যারা কম্পিটিটর আছে তাদের মতো করে তুমি একটা ওয়েবসাইট নিতে পারো। এখন চুজ চুজ ফ্রম দ্য বেস্ট প্যাকেজেস, চেক আওয়ার হোস্টিং প্যাকেজেস, চেক আওয়ার হোস্টিং প্যাকেজেস
প্যাকেজেস ফ্রম হোস্টিঙ্গার। এইবার আমি তাকে কি বললাম, যেহেতু সে একটু এবার জানে, আমি তাকে বললাম যে ঠিক আছে, তুমি তাহলে শুরু করে দাও, তোমার কম্পিউটার যারা আছে তাদের মতো করে তুমি আহ, একটা ওয়েবসাইট তৈরি করে ফেলো। তাহলে কি করতে পারবা, তুমি হচ্ছে চলে আসো, চুজ দ্য বেস্ট প্যাকেজেস, সব থেকে যে ভালো প্যাকেজ আছে সেটা তুমি নাও, এবং এটার জন্য কি তুমি হচ্ছে হোস্টিংয়ে চলে আসো, এসে এই প্যাকেজে ক্লিক করে দেখো। অর্থাৎ এইবার যে অ্যাডটা হচ্ছে সেটা হচ্ছে আমি তাকে দেখালাম, এবং তাকে দেখায় এটার জন্য আমি কিন্তু এই সেম পেজই রাখতে পারি, অথবা আমি কিন্তু আর একটা প্রোডাক্ট পেজও তৈরি করতে পারি। এটা আমার মার্কেটিং এর উপর নির্ভর করবে যে আমি কি আহ, এই যে সেম পেজে দেখিয়েছিলাম ওকে কি আবার একই পেজে নিয়ে আসবো, নাকি আরেকটা প্যাকেজে নিয়ে আসবো। এইভাবে অর্থাৎ এখানে আমি তাকে আবার বলতে পারতাম, যদি আমি আরেকটা ad লিখতাম যে গেট ভিপিএস হোস্টিং দ্য ফাস্টেস্ট ওয়েব হোস্টিং, গেট ভিপিএস, আচ্ছা এটা ব্র্যাকেটে লিখছে, এটা এইভাবে লিখতে পারতাম, গেট ভিপিএস হোস্টিং দ্য ফাস্টিং, সরি দ্য ফাস্টেস্ট হোস্টিং সার্ভিস অন ইন্টারনেট। আচ্ছা, এইখানে যে ঘটনা ঘটলো, আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমি ওকে প্রথমে নয় আমি হোম পেজে নিয়ে আসছিলাম, বা আমার পছন্দের কোনো একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে আমি আবার ওকে হোম পেজেও নিতে পারি, অথবা আমার যদি মনে হয় যে আমি এইটা দিব, এইটা দিয়ে অ্যাড দিব, তাহলে আমি হচ্ছে কি করতে পারি, এই যে ভিপিএস হোস্টিং এর যে ল্যান্ডিং পেজ, আমরা সাইট ম্যাপ দিয়ে গিয়েছিলাম, আপাতত এদের এখান থেকে যাচ্ছি, ভিপিএস হোস্টিং, এই যে আমি এটা রাইট মাউস ক্লিক করে ওপেন করে দেখছি, আমি কিন্তু ফানেলের সেকেন্ড স্টেজে ওকে এই ভিপিএস হোস্টিং এও নিয়ে আসতে পারি, যে ঠিক আছে তুমি এই ভিপিএস হোস্টিং নাও, এটা খুবই ফাস্ট, এটা তোমার জন্য ভালো হবে। যেহেতু সে আগে জেনেছে, আগে সে লার্ন করেছে যে একটা ওয়েবসাইট কি জিনিস, আর এইবার যেহেতু সে তার লার্নিং এর সেকেন্ড স্টেজে আছে, এই জন্য তাকে আমি এইভাবে এক কপিটা লিখে দেখাতে পারি। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে স্টেজ ওয়ানে কি ধরনের অ্যাড দেখাবো, স্টেজ টুতে কি ধরনের অ্যাড দেখাবো। এবার দেখেন স্টেজ থ্রিতে আমি তাকে কি ধরনের অ্যাড দেখাবো। অর্থাৎ এই যে ওকে, এই যে একই থাকলো, নিউলি পাস ডক্টর, অর্থাৎ যে কেবল পাশ করেছে, ডাক্তারি পাশ করেছে, তাকে সে দেখেন সে আগের স্টেজ গুলা পার করেছে, অর্থাৎ এই স্টেজ পার করেছে, স্টেজ ওয়ান পার করেছে, স্টেজ টু পার করেছে, এবার সে হচ্ছে স্টেজ থ্রি পার করতে যাবে। সে হচ্ছে স্টেজ থ্রি যদি সে সফলই যদি তাকে পার করাতে পারি, তাহলে সে কনভার্সনে যাবে, অর্থাৎ সে পারচেস করবে। এইবার যে ঘটনাটা ঘটতেছে যে থার্ডে গিয়ে আমি তাকে কি দেখাতে পারি, অর্থাৎ আমি শুধু তাকে দেখাতে পারি, অথবা এই স্টেজে যারা আছে, আমি কিন্তু বলেছি যে যাকে আমি অ্যাড দেখিয়েছি শুধু সেই যে ওই স্টেজে থাকবে তা না, এই স্টেজে অলরেডি মানুষ আছে যারা হয়তো হোস্টিঙ্গার না দেখুক, তারা ব্লু হোস্ট দেখেছে, কিন্তু এখনো সে ব্লু হোস্টের জিনিস কেনে নাই। এখন আমি যদি সিস্টেমেটিক্যালি ব্লু হোস্টের যে অ্যাড যে দেখেছে, মানে এটাও সিস্টেম করে দেখানো যায়, মানে আমার কম্পিউটার অ্যাড যে দেখেছে তাকে আমি ফাইলিং করতেই পারি থার্ড স্টেজে সিস্টেম করে, ওটা আছে স্ট্র্যাটেজি, ওটা অ্যাডভান্স ক্লাসে আমরা দেখবো ইনশাল্লাহ। এখন আমি কিন্তু স্টেজ থ্রিতে গিয়েও তাকে, স্টেজ থ্রিতে অলরেডি যারা অন্য কম্পিউটার আছে, অর্থাৎ অন্য কম্পিউটাররাও কিন্তু অ্যাড রান করতেছে, অর্থাৎ আমার যারা এই যে কম্পিউটার ছিল ব্লু হোস্ট, গোড্যাডি, এরা কি বসে আছে? এরা কিন্তু বসে নাই, এরাও কিন্তু অ্যাড রান করতেছে। এখন মজার ব্যাপারটা হচ্ছে, যদি আমি হচ্ছে স্টেজ ওয়ান টু পার হয়ে গিয়েছে এমনদের টার্গেট করে যদি আমি এই যে স্টেজ থ্রিতে গিয়ে অ্যাড রান করি, মানে অর্থাৎ কনভার্সন সরাসরি বা সেলস অ্যাড রান করি, অনেক সময় কাজে লাগে, তবে সব সময় কাজে লাগে না, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে কাজে লেগে যায়। এটা ফেসবুকেও ঘটে, আবার হচ্ছে আপনার গুগলেও ঘটে, যে অলরেডি তারা ওয়ার্ম হয়ে আছে, সেই অডিয়েন্সকে আমি সিস্টেমেটিক্যালি ধরলাম, ধরে আমি অ্যাড দেখিয়ে আমার সেলসটা করে নিলাম বা আমার কনভার্সনটা করে নিলাম। এটা অনেক সময় হয়, এটা হয় কম্পিটিটরদের মধ্যে ঘটে থাকে এই ঘটনা। আচ্ছা, যাই হোক ওগুলো অ্যাডভান্স লেভেলে। এখন যেটা আমরা দেখবো যে সেটা হচ্ছে যে ওকে, নিউলি পাস ডক্টর, এখন আমরা দেখলাম যে সে স্টেজ ওয়ানে আছে, স্টেজ টুতে, স্টেজ ওয়ান পার করেছে, স্টেজ টু পার করেছে, এবার হচ্ছে স্টেজ থ্রিতে গিয়ে আমি দেখবো যে ওকে, তাহলে তাকে এবার আমি কি করব, আমি দেখলাম যে সে ইন্টারেস্টেড, কিন্তু সে এখনো আমার সেই আহ, আমার ক্লায়েন্টের যে হোস্টিং এখনো সে কেনেনি। তখন তাকে আমি কি করতে পারি, কি কারণে সে কেনে নাই, অনেকগুলো কারণ থাকতে পারে, হয়তো তার কাছে বাজেট ছিল না তখন এই জন্য সে কেনেনি,
কিন্তু সে কেনার জন্য মনে মনে তার ইচ্ছা আছে। দেখা হলো এখন তার কাছে বাজেট আছে, অর্থাৎ গত এক সপ্তাহ আগে যখন আমি এটা রান করেছিলাম তখন তার কাছে বাজেট ছিল না, স্টেজ 2 তে গিয়ে তার বাজেট ছিল না, কিন্তু এখন স্টেজ 3 তে এসে তার কাছে পকেটে বাজেট আছে হোস্টিং কেনার। অথবা আরেকটা ব্যাপার, সে অনেক ব্যস্ত একজন মানুষ, সে সময় পায়নি হোস্টিং কেনার, কিন্তু এখন তার সামনে আমি আবার একটা নিয়ে যাচ্ছি এবং তাকে মনে করায় দিচ্ছি যে দেখো, তুমি কিন্তু হোস্টিংটা কিনতে পারো। এবং এইটা সব থেকে বেশি কাজ করবে যখন আপনি তাকে একটা অফার দিবেন। অর্থাৎ আপনার তো আসলে অফার আছে অলরেডি বিভিন্ন ভাবে, বা অফার যদি নাও থাকে আপনি কুপন তৈরি করবেন, বা হচ্ছে কুপন তৈরি করবেন, অথবা হচ্ছে এই যে সেভ 25% অফার দিবেন। তখন আপনি তাকে বলবেন যে সে যেহেতু সময় পাচ্ছিল না, তাকে একটা অফার দিতে হবে যে সেভ 25% অন হোস্টিং পারচেজেস। অর্থাৎ তুমি প্রায় 75 ভাগ সেভ করতে পারতেছো। অর্থাৎ আমাকে তোমার যদি হচ্ছে আমাকে তোমার যদি হচ্ছে 75, এই যে আমাকে তোমার যে দাম তার থেকে তুমি হচ্ছে 75% কমে নিবা যদি তুমি এই হোস্টিংটা আজকে পারচেস করো। অর্থাৎ সেভ 75% অন হোস্টিং পারচেজেস ইফ ইউ বাই টুডে। দেখেন, এখানে আরো কিছু অ্যাড করা যাবে। ও অলরেডি হচ্ছে কোল্ড ছিল প্রথমে, তারপর ওয়ার্ম হয়েছে। ওয়ার্ম হয়ে আজকে ওর যেটা ঘটনা, ওকে আমি বলতেছি যে আজকের মধ্যে বা 24 আওয়ার্সের মধ্যে বা এই যে আহ, ঈদের দিনে বা ক্রিসমাস দিনে এরকম অফার অনেক সময় দিতে পারেন। বা আপনি একটা অফার তৈরি করে দেন যে ঠিক আছে, তুমি আজকে যদি নাও 75% তুমি কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ। সেভ সেভ 25% অন হোস্টিং পারচেজেস ইফ ইউ বাই টুডে অর 24 আওয়ার্স। যে আপনি যদি হচ্ছে এই আজকের মধ্যে কিনে ফেলেন, তাহলে কি এই হোস্টিঙ্গারের কোম্পানি আপনাকে প্রায় 75% অফ দিচ্ছে। এই অফারটা যদি দেখে এবং সে যদি আগে এগুলা দেখে কনভিন্স হয়ে থাকে, খুবই চান্স থাকে যে সে হচ্ছে আপনার এইটা বাই করবে। তবে তার আগে এই যে স্টেজ 1 আর স্টেজ 2 আমাদের কমপক্ষে 7 টাইম হওয়া উচিত। মানে তাকে তার সামনে একটা এক ফ্রিকোয়েন্সি আছে, আমরা পরবর্তীতে এগুলোও দেখবো অ্যাডভান্স ক্লাসগুলোতে। এক ফ্রিকোয়েন্সি লেভেলে সেট করা যায় যে আমি একটা অ্যাড একজনকে কয়বার দেখাবো, একবার দেখাবো না দুবার দেখাবো, এটা সেট করা যায়। বা অ্যাড ভ্যারিয়েশন করা যায় যে আমি কি একটা অ্যাড তাকে একই অ্যাডই বারবার দেখাবো, নাকি এই একটা কথা বললাম আবার আরেক এই স্টেজ 1-এ আরেকটা অ্যাডের একটু জাস্ট একটু ভিন্নতা এনে আমি তাকে দেখালাম। এইভাবে করে করে যখন আপনি তাকে 7 টাইম সামনে আসবেন, তখন তার প্রতি আপনার একটা ট্রাস্ট তৈরি হবে, বিশ্বাস তৈরি হবে। এবং তারপরে যখন সে স্টেজ 1, তারপর হচ্ছে স্টেজ 2, স্টেজ 1, এইভাবে স্টেজ 3 থ্রিতে গিয়ে যখন আপনি কনভার্সনার্সটা চালাবেন, খুবই সম্ভাবনা যে সে আপনার ক্লায়েন্টের ওই প্রোডাক্টটা কিনে ফেলবে। এবং এটাই ঘটে আসে, এবং এটাই ঘটে আসছে মার্কেটিং এ, এবং এটাই হয়ে আসতেছে। আসলে এটাই আসলে রুল। রুল বলতে এটাই রুল বলবো না, মানে এই রুলেই কিন্তু আমরা আমরা যদি একটু, আমি আজকে যারা আমার ক্লাসে অ্যাটেন্ড করেছেন হয়তো বুঝতে পারতেছেন যে আসলে মার্কেটিংটা কিভাবে হয়, আমরা আসলে মার্কেটিং এর মধ্যে কিভাবে থাকি। আমরা আসলে ইন্টারনেট ব্যবহার করি এক একজন, আমি শিওর আপনারা 10 বছর ধরে ইন্টারনেট ব্যবহার করতেছেন অনেকেই। কিন্তু এইভাবে কিন্তু আপনি বিভিন্ন ফানেলে গিয়ে 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 কিন্তু এইভাবে আপনি অনলাইন থেকে কোনো একটা ঘড়ি কিনেছেন, চশমা কিনেছেন, এইভাবেই মূলত এইভাবেই আপনার জার্নিটা হয়েছে। আপনাকে আজকে থেকে ভাবতে হবে যে ঠিক আছে, আমি শুধু এন্টারটেইনমেন্টের জন্য ইউটিউব বা ফেসবুক ব্যবহার করছি না, আমি এখান থেকে কিছু করার জন্য এসেছি। এবং আপনি কিন্তু আজকে অন্য সেই 10 জনের, অর্থাৎ যদি 100 জন থাকে, আপনি কিন্তু আজকে আর ওই
বাকি 90 জনের মধ্যে না, মতো না, আপনি কিন্তু আলাদা হয়ে গেছেন। আপনি কিন্তু বাকি যে 10% যারা হচ্ছে, যারা এগুলো নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে চলে এসেছেন। অর্থাৎ এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে মূলত মার্কেটাররা। এই মার্কেটাররা প্ল্যান দেয়, স্ট্র্যাটেজি দেয়, এর উপর ভিত্তি করে কিন্তু ওয়েবসাইট তৈরি হয়, তারপর হচ্ছে গ্রাফিক তৈরি হয়, ভিডিও তৈরি হয়। অর্থাৎ এই যে গ্রাফিক ডিজাইন, ভিডিও, এগুলো আসলে মূলত কাদের কারণে তৈরি হচ্ছে? এই যে মার্কেটার, মানে আমাদের মতো যারা আছে, অর্থাৎ আপনাদের মতো যারা তৈরি হচ্ছেন, তাদের উপর ভিত্তি করে কিন্তু এই যে ইন্ডাস্ট্রিগুলো আরো তৈরি হয়। তা এই হলো মূলত ঘটনা। আহ, এখন যেটা হচ্ছে ব্যাপার, কিসমত ভাই জিজ্ঞেস করছিলেন যে কিভাবে এই অ্যাড গুলো তৈরি করব। আহ, আচ্ছা, আমরা সবাইকে বুঝতে পেরেছি আসলে কিভাবে এই ফানেলিংটা করতেছে অ্যাড কপি। ভাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, প্রশান্ত বুঝতে এখানে পেরেছেন? যে এক কপি গুলো করতেছি আমরা, এখানে কি আমাদের কিওয়ার্ড গুলো অ্যাটাচ করতে হবে? হ্যাঁ, কিওয়ার্ড গুলো অ্যাটাচ করব, সেটা পরে আস্তে আস্তে ওটা অ্যাটাচ করা যাবে, সিস্টেম আছে আমাদের, কিওয়ার্ড ম্যাচ টাইপস আছে, সেগুলো আমরা পরবর্তীতে করব। কিন্তু ওখানে আসলে কিছু লার্নিং আছে তারপরে, যে এগুলোর মধ্যে আমরা সিস্টেমেটিক্যালি কিওয়ার্ড ঢুকাতে পারলে ঢুকাবো। কিন্তু সত্য কথা বলতে কি, কিওয়ার্ডের খুব একটা ভূমিকা নাই পিপিসির ক্ষেত্রে, অর্থাৎ গুগল অ্যাডস এর ক্ষেত্রে বা ফেসবুকের ক্ষেত্রে। কিছুটা আছে, খুব একটা নাই। আমরা সেটা পরবর্তীতে রিসার্চ করব যে আমার কোন কিওয়ার্ডটার একটা সার্চ ভলিউম বেশি আছে, আমি সেই কিওয়ার্ডটা সিস্টেম করে আমার অ্যাডের মধ্যে ঢুকাতে পারি কি, সেটা চেষ্টা করব পরবর্তীতে। আমি যদি কিওয়ার্ড এটা প্লেস নাও করি অ্যাডের মধ্যে, তাও খুব একটা সমস্যা আসলে নাই। কারণ আমি তো যখন অ্যাডস রান করতেছে, আমি তো গুগলকে বলেই দিচ্ছি, দেখো গুগল, আহ এই এই কিওয়ার্ড গুলো দেখলে আমার অ্যাড গুলো শো করবা, না হলে অ্যাড শো করবা না। সুতরাং খুব একটা সমস্যা নাই। তবে সেক্ষেত্রে আমার পজিশনে কোনো মানে হ্যাঁ, পার্থক্য তবে হবে না? একটা ব্যাপার আছে যেটা পরবর্তী অ্যাডভান্সে আমি আরো যখন শিখাবো সেটা কাজে লাগবে। সেটা হলো, একটা ব্যাপার আছে, সেটা হলো কোয়ালিটি স্কোর বলে। অর্থাৎ আপনার কিওয়ার্ড যদি অ্যাডের মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাডটা একটু কোয়ালিটি স্কোর পেতে পারে, ভ্যালুটা কিছুটা বেড়ে যেতে পারে, আপনার খরচটা কিছুটা কমে যেতে পারে, অ্যাড কস্টের যে খরচ। অর্থাৎ গুগলে অ্যাড রান হয়, গুগলে যে প্রথমে হোস্টিঙ্গার আছে, অ্যামাজন ওয়েব সার্ভিস আছে, এগুলো অ্যাড রান হয়, অ্যাড র্যাঙ্কিং আছে, ওটা ক্যালকুলেট করতে হয়। অর্থাৎ কে এখানে কত টাকা বিট করলো, কোন কোম্পানি হোস্টিঙ্গার কত টাকা বিট করলো পার ক্লিকে। আমি তো দেখা গেলো $5 বিট করতেছিলাম। অর্থাৎ আমরা যখন শিখেছিলাম সব থেকে লোয়েস্ট সিপিসি কত, সিপিসি ছিল হচ্ছে $5। এখন কেউ $5 বিট করলো, আবার কেউ হচ্ছে $6 বিট করলো। এখন কারটা আগে দেখাবে, যার বিট বেশি তারটা আগে দেখাবে, এটাই হওয়া উচিত। কিন্তু আসলে এটা না। ঘটনা হলো, আপনার যে অ্যাড, অর্থাৎ এই যে হোস্টিং সার্ভিস, এটা হলো কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সাথে হোস্টিঙ্গারেরটা বেশি রিলেভেন্ট নাকি অ্যামাজনেরটা বেশি রিলেভেন্ট, এইটাও গুগল যাচাই করে। যাচাই করার পরে আপনার ল্যান্ডিং পেজেও যাবে গুগল, আপনার ল্যান্ডিং পেজে যাবে, আপনার অ্যাড কপি দেখবে, এইভাবে গুগল একটা স্কোর করবে। এইবার ওই যে কোয়ালিটি স্কোর, আর হচ্ছে এই যে অ্যাড র্যাঙ্কিং স্কোর, অর্থাৎ কোয়ালিটি স্কোর যেটা বললাম, যে আপনার ওয়েবসাইটটা কেমন, রিলেভান্ট কিনা, আপনার অ্যাড আসলেই অডিয়েন্সের সাথে রিলেভান্ট কিনা, এরকম সেইগুলা মিলায় গুগল একটা স্কোর করবে, কোয়ালিটি স্কোর। সেইটা আবার আপনি কি $5 দিচ্ছেন নাকি আপনি $6 দিচ্ছেন, ওইটাও মাল্টিপ্লাই করবে। এইবার ওই বিড $5, আর হচ্ছে কোয়ালিটি স্কোর দেখা গেল 7, তা কোয়ালিটি স্কোর আর বিট 7 মিলে হয় কত, 5 7 35। এখন যদি হোস্টিঙ্গারের 35 হয়, আর যদি অ্যামাজন সার্ভিস এর যদি অ্যাড র্যাঙ্ক দেখা গেল, রিলেভান্সি বা এইগুলো মিলে যদি দেখা গেলো 34, তাহলে যার 35 তারটা আগে রাখবে। অর্থাৎ আপনি যে বিট বেশি দিলে যে অ্যাড আগে দেখাবে, ব্যাপারটা এরকম না, আপনার কোয়ালিটি স্কোরের ব্যাপার আছে। তবে এটা অ্যাডভান্স ক্লাস থেকে আমরা আরো দেখবো, সমস্যা হবে না ইনশাল্লাহ, আমরা ওইগুলা খেয়াল করবো তখন। তবে আজকে একটু জাস্ট বেসিক আলোচনা করলাম যে কার অ্যাড আগে দেখাবে, আমরা ওটা অ্যাড র্যাঙ্কের উপর ভিত্তি করে আগে দেখাই, অর্থাৎ আপনার বিড এবং আপনার ওয়েবসাইট রিলেভান্সি, অর্থাৎ যে যেটা খুঁজছে সেই ইউজারের উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইটটা কতটা রিলেভান্ট এবং আপনি কত টাকা বিট করতেছেন, সেইটার একটা কম্বাইন্ড করে গুগল হচ্ছে আপনার অ্যাড আগে দেখাবে না পরে দেখাবে। এই হলো ঘটনা। আপনি যদি এখানে, হ্যাঁ বলেন। জি বলুন। কোয়ালিটিটা কিসের উপর হিসাব হবে? ওইটার ইকুয়েশনটা আমি পরবর্তীতে করে দেখাবো, তারপর আমি একটু জাস্ট আইডিয়া দিচ্ছি। কোয়ালিটি স্কোর বলতে কি, এখন আপনি সার্চ দিচ্ছেন হচ্ছে হোস্টিং সার্ভিসেস। এখন আপনার পেজে গিয়ে
যদি ওই যে বলছিলাম না, এই যে যে যেগুলো আর কি ফার্স্টে লিখালাম, এই যে এই যে কই, এই যে লোডেড ফাস্টার, তারপর এক্সেলেন্ট রিভিউস, এই যে এইগুলো মূলত এইগুলো কোয়ালিটি স্কোরেও ভূমিকা রাখে। অর্থাৎ আপনার ওয়েবসাইট যদি দ্রুত লোড না হয় তাহলে আপনার কোয়ালিটি স্কোর কমে যাবে। এবং কোয়ালিটি স্কোর মানে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি কি এর উপর একটা স্কোর করতেছে গুগল। এখন ওইটা কমে গেলে যেটা হবে, আপনার তখন বিডিং এর খরচটা বেড়ে যাবে, ক্লায়েন্টের বাজেট তখন বেশি খরচ হবে। এই জন্য আমরা বলি যে আগে হচ্ছে ওয়েবসাইটটা পারফেক্ট করুন, সেটা আপনার অডিয়েন্স রিলেভেন্ট করুন, না হলে আপনার বিডিং এর খরচ বেড়ে যাবে। আর যদি আপনার অডিয়েন্স রিলেভেন্ট হয় তাহলে কোয়ালিটি আপনার খরচটা কমে যাবে। আর এটাই হলো কোয়ালিটি স্কোর মূলত। যে প্রশ্ন করেছে সে কি বুঝতে পেরেছেন কি বললাম? কোয়ালিটি স্কোর আসলে কি? কোয়ালিটি স্কোর হলো আপনার ওয়েবসাইটের ওভারঅল এক্সপিরিয়েন্সটা কি, যেটা আপনি যে এখানে নোট করেছেন আপনারা। জি স্যার। বুঝা গেছে? এই জন্যই আর কি, এই জন্য আমি আসলে ধাপে ধাপে যাচ্ছিলাম যাতে আপনারা সহজে একসময় বুঝতে পারেন। এখন আপনাদের জন্য একটু বোঝাটা আগে থেকে সহজ হচ্ছে, কারণ আমি ধাপে ধাপে গিয়ে এসেছি তাই। আর ওই যে ভাইয়া একটু আগে প্রশ্ন করলেন, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে ভাইয়া আমি বা হচ্ছে ট্রেনার, আমি কি হচ্ছে এইখানে আমার যে হোস্টিং, এটা তো কিওয়ার্ড, এটা কি আমি আমার অ্যাডের মধ্যেও প্লেস করব কিনা? তাই আমি বললাম যে ভাই আপনি হচ্ছে অ্যাডের মধ্যে প্লেস করতে পারেন, করলে আপনার কিছু বেনিফিট পাবেন, সমস্যা নাই। সেক্ষেত্রে আপনার কোয়ালিটি স্কোর কিছুটা বাড়বে, কিন্তু অ্যাডের মধ্যে যদি প্লেস না করিও তবুও আমাদের অ্যাড শো করবে, সমস্যা হয় না বা হবে না। তবে আমরা যদি সিস্টেমেটিক্যালি পারি রিলেভেন্টলি, তাহলে অ্যাড কপির মধ্যে আমাদের কিওয়ার্ড প্রবেশ করিয়ে দিব। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, আশা করি তাহলে এটা বুঝতে পেরেছেন যে কি বললাম। কারো কোনো প্রশ্ন আছে এমন আর? যেভাবে ওনারা যারা প্রশ্ন করলেন অ্যান্সার দিলাম আমি, আর তারপর যদি না বুঝতে পারেন তাহলে আবার জিজ্ঞেস করতে পারেন। ক্লিয়ার কি ব্যাপারটা? জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আপনাদের নেক্সট দিন কাজ থাকবে হচ্ছে এইভাবে অ্যাড কপি তৈরি করা। ঠিক আছে? অর্থাৎ আপনাদের হচ্ছে নেক্সট দিন কাজ হচ্ছে এইভাবে আরো কয়টা অ্যাভাটার নেওয়া এই পাশে, এবং সেই অ্যাভাটারের জন্য আপনি স্টেজ ওয়ানে কি অ্যাড দেখাবেন, আবার স্টেজ টুতে কি অ্যাড দেখাবেন, আবার স্টেজ থ্রিতে কি অ্যাড দেখাবেন, এটা লিখে দিয়া। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে কথার কথা আপনি কোনো সময় ভুলে গেলেন যে ওকে আমি পাচ্ছি না, আমি আইডিয়া পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি এআই এর কাছে যাব, এবং এআই এর কাছে কিভাবে যাব সেটা আমি আগেও দেখিয়েছি, তবে আজকে আবার দেখাচ্ছি। জাস্ট দেখেন যে আমি এআই কে বলবো, আমি তো প্রথমে হচ্ছে গুগল ট্রান্সলেটে যাব। গুগল ট্রান্সলেটে গিয়ে আমার বাংলা যেটা মনে আসে আমি সেটা লিখবো। ঠিক আছে? সেটা তো আমি দেখেছিলাম, আমি আজকে আর বাংলায় লিখে দেখাচ্ছি না। আপনারা জানেন যে গুগলকে কি বলবেন, আপনার বাংলা যেটা মনের ভাষা, আমি যেটা যাচ্ছি এআই কে বলছি সেটা আমি দেখাচ্ছি, সেটাই আপনারা বাংলায় করবেন, সমস্যা নেই। সেটা হচ্ছে যে আমি জেমিনিতে আসলাম এআই এর কাছে, এবং এসে আমি ওকে বললাম যে আই হ্যাভ আই হ্যাভ আ হোস্টিং বিজনেস, আমার একটি আই হ্যাভ আ হোস্টিং বিজনেস, আমার একটি হোস্টিং বিজনেস আছে। আহ, তারপরে বলবো হচ্ছে আমার পটেনশিয়াল আমার পটেনশিয়াল ক্লায়েন্ট হচ্ছে নিউলি পাস ডক্টর। আমার পটেনশিয়াল ক্লায়েন্ট হচ্ছে মাই মাই পটেনশিয়াল অ্যাভাটার ইজ নিউলি পাস ডক্টর হু আর is newly passed doctors who are in funnel stage 1। আচ্ছা, আমি কিন্তু বাংলায় বলছি, আপনি পরবর্তীতে বাংলায় টাইপ করে নিতে পারবেন গুগল হোস্টিং এ গিয়ে। আমি বললাম যে আই হ্যাভ আ হোস্টিং বিজনেস, আমার একটা হোস্টিং বিজনেস আছে। মাই পটেনশিয়াল অ্যাভাটার, আমার পটেনশিয়াল যে কাস্টমার আর কাস্টমার ইজ নিউলি পাস ডক্টরস, নতুন ডাক্তার যারা পাশ করেছে, হু আর ইন ফাইনাল স্টেজ 1 অ্যান্ড ডাজেন্ট নো about the importance of creating a professional website for the
improvement of their medical service business to get connected with the relevant পেশেন্টস। আচ্ছা, আমি জানি আমি অনেকটা লিখে ফেলেছি। আমি সহজে বুঝাই বলছি, আপনি বাংলা যে করলে বা ভিডিও টেনে বাংলা করে নেবেন এটা গুগল ট্রান্সলেট দিয়ে। আমি বললাম যে দেখো, আই হ্যাভ আ হোস্টিং বিজনেস, আমার একটা হোস্টিং বিজনেস আছে। মাই পটেনশিয়াল অ্যাভাটার্স আর কাস্টমার ইজ নিউলি পাস ডক্টরস। আমার পটেনশিয়াল হচ্ছে কাস্টমার বা অ্যাভাটার হচ্ছে নতুন পাশ করেছে এমন ডাক্তার যারা কিনা ফাইনাল স্টেজ ওয়ানে আছে, অ্যান্ড ডাজেন্ট নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিং আ প্রফেশনাল ওয়েবসাইট। এবং তারা জানে না যে কিভাবে একটা, তারা এই গুরুত্ব সম্পর্কে এখনো জানে না যে কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট কেন তৈরি করা উচিত, বা প্রফেশনাল ওয়েবসাইট তৈরির গুরুত্ব তারা এখনো জানে না। ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য মেডিকেল সার্ভিসেস, যাতে করে তারা তাদের এই যে মেডিকেল সার্ভিস বিজনেসটার আরো উন্নয়ন ঘটাতে পারে। কেন? যাতে করে টু গেট কানেক্টেড উইথ দ্য রিলেভান্ট পেশেন্টস, যাতে করে তারা তাদের রিলেভান্ট পেশেন্টদের সাথে যেন যুক্ত হতে পারে। এই জন্য তাদের একটা ওয়েবসাইট, কিন্তু তারা এখনো জানে না। আহ, এখন এটা আমি লিখে দিলাম জাস্ট এআই কে তথ্য দেওয়ার জন্য। এআই কে যত তথ্য দিতে পারবেন সঠিকভাবে, এআই তত আপনাকে সুন্দর ডেটা প্রোভাইড করার চেষ্টা করে। আচ্ছা, রাইট নাও রাইট অ্যাডস কপি ফর গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন টার্গেটিং দিস avatar mentioned before. আচ্ছা, নাও রাইট অ্যাডস কপি, এখন একটি অ্যাড কপি আমাকে লিখে দাও ফর গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন, যাতে করে আমি একটা গুগল সার্চ অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি এই অ্যাড কপি দিয়ে। কাদের এই টার্গেট করে? দিস অ্যাভাটার, যে অ্যাভাটার কথা আমি উল্লেখ করলাম ওকে এইমাত্র, এই অ্যাভাটারের কথা, এই অ্যাভাটারের কে টার্গেট করে একটা অ্যাড কপি লিখে দাও। ওকে, নাও রাইট অ্যাডস কপি। ওকে, now write an ads copy for Google search ads campaign targeting this avatar mentioned. ওকে, আমি ওকে বললাম যে আমাকে এখন একটা অ্যাড কপি লিখে দাও। তাহলে আমি এআই কে ডেটা দিলাম, তারপর হচ্ছে ওকে কমান্ড দিলাম যে তুমি এইটা আমাকে করে দাও, দেখি ও কি করে। আচ্ছা, ভিডিও যেহেতু রেকর্ডেড পাবেন যারা ক্লাস করছেন, সুতরাং তারা আবার টেনে দেখবেন যে আমি কি করেছি মূলত। এবার আমি এন্টার দিলাম, দেখি ও কি বলে। দেখেন, ও এই যে আমি যে কথা বলেছিলাম, এই যে দেখেন কিসমত ভাই যখন প্রশ্ন করতেছিলেন, আমি কিন্তু এই যে এই টাইপের প্রথমে কোশ্চেন দিয়েছিলাম। তা ঠিক তেমনি এআইও কিন্তু আমাকে আর একটু বেটার অ্যাড কপিটা লিখতে আমাকে সাহায্য করলো। কি করলো? যে নিউ ডক্টর, বুস্ট ইউর মেডিকেল প্র্যাকটিস উইথ আ প্রফেশনাল ওয়েবসাইট, অ্যাট্রাক্ট মোর পেশেন্টস উইথ কাস্টমাইজড মেডিকেল ওয়েবসাইট। আচ্ছা, আর ইউ আর নিউলি কোয়ালিফাইড ডক্টর লুকিং টু এস্টাবলিশ এ স্ট্রং অনলাইন প্রেজেন্স। এই যে এইটা একটা খুবই সুন্দর অ্যাড কপি, যে তুমি কি একজন নতুন ডাক্তার এবং তুমি কি চাচ্ছ যে তোমার অনলাইন প্রেজেন্সটা আনতে, মানে তুমি অনলাইনে মানুষের সামনে আসতে যাচ্ছ, তাহলে our expert web design services can help you create a professional website that showcase your expertise and connects you with patients in need. আচ্ছা, এখানে our expert web design বলেছে, এটা এআই দিয়েছে, কিন্তু আমি যখন এটা কি করব, আমি এটা যখন কপি করব, কপি করার পরে আমি হচ্ছে আহ, আমার নোটপ্যাডে আসবো। অনলাইন যে নোটপ্যাড আছে সেখানে গেলাম আপাতত দেখানোর জন্য। আহ, তাহলে সেখানে যখন আমি আমার নোটপ্যাডে লিখবো, আমি আমি কিন্তু আবার অ্যাড কপি গুলো নোটপ্যাডে বেসিক্যালি লিখে রাখি, বা নোটপ্যাডে লিখি বা গুগল শিটে লিখে রাখি। বেসিক কাজের জন্য নোটপ্যাড ইউজ করি, আর না হলে এইভাবে পরবর্তীতে আপনারা অ্যাড কপি এইসব জায়গায় যে লিখবেন আর কি। আচ্ছা, ওকে, তাহলে আর ইউ নিউলি কোয়ালিফাইড ডক্টর লুকিং এস্টাবলিশ। আচ্ছা, তাহলে এখানে যেটা হলো আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি আবার এডিট করব, মডিফাই করব, যে আর ইউ আর নিউলি কোয়ালিফাইড ডক্টর লুকিং টু এস্টাবলিশ এ স্ট্রং অনলাইন প্রেজেন্স আওয়ার এক্সপার্ট ওয়েব ডিজাইন সার্ভিসেস। এটা আমরা দিব না। আমরা দিব আওয়ার এক্সপার্ট ওয়েব হোস্টিং সার্ভিসেস। ঠিক আছে, ওয়েব
হোস্টিং সার্ভিসেস, আওয়ার এক্সপার্ট ওয়েব হোস্টিং সার্ভিসেস, অথবা এখানে এক্সপার্ট না দিয়ে আপনি অন্য কিছু মানে যেটা আপনার জন্য বেস্ট হয় সেটা এডিট করবেন। এক্সপার্ট ওয়েব হোস্টিং সার্ভিসেস ক্যান হেল্প ইউ ক্রিয়েট আ প্রফেশনাল ওয়েবসাইট দ্যাট শোকেস ইউর এক্সপার্টাইজ অ্যান্ড কানেক্টস ইউ উইথ দ্য পেশেন্স ইন নিড। তা এইটা আপনি আপনার নিজের মতো করে লিখলেন বা আপনি আরো সুন্দরভাবে লিখলেন যে আর ইউ নিউলি কোয়ালিফাইড ডক্টর লুকিং টু এস্টাবলিশ স্ট্রং অনলাইন প্রেজেন্স। আমি এটা এআই থেকে নিলাম, আর এইবার আমি লিখলাম যে ইউ ক্যান চেক আউট আওয়ার হোস্টিঙ্গার to have a professional looking ওয়েবসাইট ফর ইউ। যে তুমি আমাদের হোস্টিঙ্গারকে দেখতে পারো, তাহলে তুমি যদি তুমি একটা প্রফেশনাল লুকিং ওয়েবসাইট চাও। অর্থাৎ আপনি এআই থেকে এইভাবে ডেটা নিবেন, ডেটা নিয়ে আবার নিজের মতো করে সেটাকে গুগল ট্রান্সলেটে নিয়ে গিয়ে হোক বা যেভাবে হোক আপনি সেটা বাংলা করেন, ইংলিশ করেন, করে এটা নিজের মতো করে অ্যাড কপিটা আবার লিখবেন। আর বাংলা ইংলিশ কিভাবে গুগল ট্রান্সলেটরে গিয়ে আমি কাজ করতে হবে সেটা আমি আগের ক্লাসে দেখিয়েছি। এইভাবে আপনি একটা অ্যাড কপি সাজাবেন, সাজায় হচ্ছে এইখানে পেস্ট করবেন। তবে একটা জিনিস আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি ম্যানুয়ালি যে কাজটা যত সুন্দরভাবে করতে পারতেছিলেন, অর্থাৎ আপনি কাস্টমার স্টেজের কোন স্টেজে কাস্টমার আছে এটা যত সহজে আপনি নিজে লিখলে, যতটা নিজে ইংলিশে লেখেন বা বাংলায় লেখেন যতটা বেস্ট না হয়, এআই লিখলে কিন্তু অতটা বেস্ট হচ্ছে না। আপনাকে হয়তো এআই কে আরো নির্দেশ দিতে হবে, আরো অনেক ঘাটাঘাটি করে হয়তো একটা বেস্ট তথ্য আপনি পাইতে পারেন। এই জন্য আমি বলি যে প্রথমে আপনি এখানে নিজের মতো করে লেখেন, আপনি বাংলাতে লেখেন বা ইংলিশে লেখেন। বাংলাতে লিখলে সুবিধা হবে কি, আপনি যদি নিজেও কখনো একটা বিজনেস আপনি বাংলাদেশে বসে ক্রিয়েট করেন, দেখা গেল অনেকের ওই যে বললাম যে ঈদের সময় যে পোশাকের বিজনেস বা হচ্ছে বিভিন্ন কিচেন আইটেমে খুব সেল হয় ঢাকার দিকে, এইগুলা নিয়েও যদি, বা ওই যে মধুর যে বিজনেস একবার দেখিয়েছিলাম, এইগুলা নিয়েও যদি আপনি কোনো প্রোডাক্ট তৈরি করেন, বাংলাতে লেখেন বা ইংলিশে লেখেন, আপনার নিজের বিজনেসের জন্য কিন্তু এই যে আইডিয়াটা খুব কাজে লাগবে। এই জন্য আমি বলবো যে এআই এর হেল্প পরে নেন, আগে আপনি নিজে এইভাবে স্টেজ ধরে ধরে কোন স্টেজে আছে সেই স্টেজ বুঝে, তার সাইকোলজি বুঝে তাকে আপনি কি ভ্যালু অ্যাড করতে পারবেন, আপনি তাকে কি সুবিধা দিতে পারতেছেন, কি ভ্যালু দিতে পারতেছেন, এর উপর ভিত্তি করে তাকে অ্যাড গুলো আপনি শো করেন। এই হলো ব্যাপার। আচ্ছা, তাহলে আজকে ক্লাস একটু লং হয়েছে, কিন্তু আমার মনে হয় আপনাদের অনেক কাজে লাগবে ক্লাসটা, এবং আপনারা যদি বারবার ভিউ করেন ক্লাসটা হয়তো অনেক আপনাদের হেল্পফুল হবে যে কিভাবে পরবর্তীতে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। এটাই। আচ্ছা, ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে আজকে? আপনারা কি ক্লাস বুঝতে পেরেছেন মোটামুটি যে কিভাবে আমরা কাস্টমার জার্নি নিয়ে কাজ করব বা ফানেলিং করব? কারো কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাভাটার কি আমরা নিজেদের ইচ্ছা মতো নেব নাকি যেটা দেয়া আছে? অ্যাভাটার আপনি নিজের ইচ্ছা মতো নিতে পারেন, কিন্তু তার জন্য তো আমি আগে হচ্ছে রিসার্চ করিয়ে নিয়েছিলাম যে লজিক্যাল অ্যাভাটার আমরা তো আহ, মানে যে যা আমরা কাউকে দেখাবো পিছনে না, তাই নিয়েছিলাম না? ওইটা থেকে। এখন আপনি যদি আরো কয়েকটা লজিক্যাল অ্যাভাটার এখানে লিস্ট করতে পারেন তাহলে আপনি নিতে পারেন নিজের ইচ্ছা মতো, সমস্যা নেই। কিন্তু সেটা যেন তাকে যেন আমি এই হোস্টিং সার্ভিসটা সেল করতে পারি, এমন কাউকে জি না স্যার, যে আমরা কিনা পাবজি পিছনে যে খেলা। স্যার আমরা যে হ্যাঁ বলুন। অ্যাসাইনমেন্টের যে অ্যাভাটার গুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে কি করব? বুঝিনি, বলুন আবার। পিছনে মানে যে অ্যাসাইনমেন্টে যে পিছনে যে অ্যাভাটার গুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে কি করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা এইগুলো দিয়েই করেন, তাহলে হবে কি মানে একটা কানেকশন থাকবে, যে বুঝতে পারবেন যে ঠিক আছে তাহলে এটা এইভাবে হয়েছে। কারণ আপনি তো আসলে এটা আগে এই কাজটা তো আগে করে নিচ্ছেন, তাই না? এটা তো আগে হ্যাঁ। করে নিয়েছেন, এখন তার উপর ভিত্তি করে আপনি তাদেরকে আবার এখানে কাজ করতেছেন। এই জন্য নতুন না নিয়ে যা আছে আপনার স্টকে সেইগুলো নিয়ে আপনি যদি করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে হ্যাঁ। বুঝতে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা আগামী দিন ইনশাল্লাহ সবাই এইভাবে সাবমিট করে ফেলবো অ্যাসাইনমেন্ট। আর তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।